রেকর্ডিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট আমরা বেসিক্যালি বলছি যে এই কেমিক্যাল বন্ড ইজ আ ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা পরিষ্কার বুঝলাম যে কেমিক্যাল বন্ড কিছুই না, একটা জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস, ঠিক আছে। আর আ কেমিক্যাল বন্ড ইজ ফর্ম টু লোয়ার দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটম। এবারে এই পয়েন্টটা একটুখানি বোঝার বিষয়। কেন বোঝার বিষয়? পোটেনশিয়াল এনার্জি মানে কি? মনে রাখবি, একটা যে কোনো বডি, সেটা তোরও হতে পারে, তোর মধ্যে দু ধরনের এনার্জি থাকে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার মেজরলি এই দুটো এনার্জি থাকে, পরবর্তীকালে আরো অনেক অনেক ধরনের এনার্জি আছে, সেগুলো বাদ দে। মেজরলি এই দু টাইপের এনার্জি থাকে। পোটেনশিয়াল এনার্জি আসে কার জন্য? পজিশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, ধর একটা প্ল্যাটফর্ম আছে, আমি পোটেনশিয়াল এনার্জিটা ফিজিক্সের পার্ট, আমি তাই জন্য তোকে একবার বুঝিয়ে দিচ্ছি। ধর একটা বল নিচে রাখা ছিল, তুই এটাকে তুলে এই বলটাকে ওপরে রেখে দিবি, এই তুলে ওপরে রাখ। তুই কি করলি, এই যে ওপরে তোলার সময় এখানে তুই একে একটা এনার্জি দিলি, এই ওপরে তোলার সময় এখানে কি হলো, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। এবার এই বলটা তুই যখন হালকা ধাক্কা মেরে নিচে ফেলে দিবি, এই বলটা কি হবে, আস্তে আস্তে নিচে পড়ে যাবে। তখন এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে নিচে পড়ে। এটা মনে মনে আশা করি 11-12 এর ফিজিক্সে সবাই পড়েছিস। ক্লিয়ার? হ্যাঁ, এটা একটা ফর্মুলা ছিল না? টি হ্যাঁ, ফর্মুলা ছিল একদম। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি হাফ স্কোয়ার। এম ভি স্কোয়ার। হ্যাঁ, আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, কে বলতে পারবি? বল। একটু মনে নেই? সব থেকে সোজা এই হাইটের দিয়েই ছিল, এই হাইটটা যদি এইচ হয় আর বলের এম মাস এম যদি জি এম এম হয়, এম জি হ্যাঁ জি এই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটুখানি হিল দিলেই সবার মনে পড়ে যাবে, এগুলো বাচ্চাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তো পোটেনশিয়াল এনার্জি একটু বলে দিলাম। তাই এই অ্যাটমের তো পজিশন চেঞ্জ হচ্ছে বারবার, এদিক ওদিক এদিক ওদিক লাফালাফি করছে দুষ্টু বাচ্চাদের মতো। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটাকে কমানোর জন্যই বন্ড ফর্মেশন হয়। এটা একটুখানি হায়ার ভার্সনের চিন্তা ভাবনা। এই দুটো স্টেটমেন্ট একটুখানি জাস্ট আমাদেরকে মনে রেখে এগিয়ে যেতে হবে। ক্লিয়ার? বলতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। ও, এইবার একটা জিনিস বোঝ, বিভিন্ন টাইম টু টাইম এই বন্ডিং এর কনসেপ্ট এসছে, বিভিন্ন সায়েন্টিস্টরা এসছে, তারা বিভিন্ন ভাবে বলেছে যে কিভাবে স্টেবল বন্ড ফর্ম হয়। সেই করতে 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 একটা জায়গায় একটা রুল আসে, যার নাম হচ্ছে অক্টেট রুল। আশা করি এটা সবাই পড়েছে একবার না একবার। অক্টেট রুলের ব্যাপারে সবাই তো পড়েছেন, কি বলেন? হ্যাঁ, লাস্ট হ্যাঁ, আটটা ইয়ে থাকবে, তাই তো? হ্যাঁ, লাস্ট সেলে 8খানা ইলেকট্রন থাকতে হবে। এবার আমি জানি না তোদের মনে কোনোদিন কোশ্চেন এসছে কিনা যে 8টাই কেন। আরে ভাই, কারণ তো আছে, হট করে একটা কথা বলে দিলাম আমি যে 8টা ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। কেন, এটা কখনো ভেবেছিস? হুম? না, আমি তো ভাবিনি। এইটা তো কেউ ভাবে না, কারণ এটা আমাদের কিছু করার নেই, এটা নেচার এইভাবে বানিয়েছে। তুই যদি কখনো পিরিয়ডিক টেবিল দেখিস, তাহলে আমি পিরিয়ডিক টেবিল, আচ্ছা পিরিয়ডিক টেবিল সবাই চাইলে একটু মুখস্থ করবে, আমি না একটা পিরিয়ডিক টেবিল শেখাচ্ছি কিভাবে মুখস্থ করতে হয়। একটা আছে হে, লি, না, কা, রব, সে, ফরিয়াদ, এটা গ্রুপ নাম্বার 1, ঠিক আছে, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 2 কিরকম হবে? আচ্ছা, এটাকে আমি মডার্ন পিরিয়ডিক টেবিল লিখবো, এরকম ভাবে লিখতে হবে, 1 2 এইভাবে লিখতে হবে, 1 2। 2 কিরকম হবে? 2 হবে হচ্ছে बेटा मांगे कन्या सुंदर बाप राजी, बेटा मांगे कन्या सुंदर बाप राजी। हाइड्रोजन, लिथियम, सोडियम, पोटेशियम, रुबिडियम, सीजियम, फ्रांसियम, बेरियम, बेरिलियम, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে। এরপরে কি করবি, মাঝখানে জায়গাটা ছেড়ে দে ডি ব্লকের জন্য, এখানে চলে আয়। ডি ব্লক কত থেকে কত? 3 থেকে 12 অব্দি ডি ব্লক। তা 3 থেকে 12 আমি পরে লিখবো, 3
থেকে 12 আমি পরে লিখবো, সেটা নিয়ে এখন ঝামেলা করছি না। আগে আমি এখানে চলে আসছি 13। 13 থেকে আসবে, 13 তো হচ্ছে প্রথমে আসবে বোরন। ঠিক আছে, বোরন মনে আচ্ছা পিরিয়ড গুলো লিখে দে, 1 2 3 4 5 6 7। এটা একটা পড়িয়ে দিচ্ছি কেন, এটা জেনে রাখা দরকার। তো আশা করি তোরা সবাই পিরিয়ডিক টেবিল মোটামুটি তো জানিস, নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা পিরিয়ডিক টেবিল মোটামুটি জানো যখন, এটা একটুখানি বেসিক পার্টটা আমি একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা লাগবে, বন্ডিং করতে গেলে পিরিয়ডিক টেবিল খুব দরকার। আচ্ছা, এই জন্যই বলেছিলাম রিভাইজ করতে। দেখ 13 নম্বরে কি মনে রাখবি, সেকেন্ড পিরিয়ড থেকে শুরু হয়। ফার্স্ট পিরিয়ডে মাত্র দুটো থাকে, 13 14 15 16 17 18। 18তে হিলিয়াম আছে আর ফার্স্টে হাইড্রোজেন আছে। ফার্স্ট পিরিয়ডে দুটো এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম বেরিলিয়াম এখান থেকে থাকবে, বোরন। ঠিক আছে, বোরন। এবার বোরনের গ্রুপটা কি লিখবি, ব্যাঙ্গন, আলু, গাজর, ইন, থেলা। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তেলিয়াম। ঠিক আছে, 14। তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কাহে সীতাজি সুনো পার্বতী। ঠিক আছে, কাহে সীতা, সরি সীতা একটা সীতা জি, সীতা দাঁড়া, সীতা জি ই ছিল, গ্যালিয়াম, জার্মেনিয়াম। কাহে সীতাজি সুনো পার্বতী। তাহলে কার্বন হয়ে গেল, বোরন কার্বন। তারপরে হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেনে কি আছে, নানা পাটেকর, ঐশ্বরিয়া, সব, বিন্দাস। তারপরে আছে অক্সিজেন ফ্যামিলি। অক্সিজেন কি, ওল, স্টাইল, সে, টি, ও। তারপরে हाइड्रोजन लिथियम बोरोन कार्बन नाइट्रोजन ऑक्सीजन फ्लूरीन। फिर कल बाहर आई आरती, फ्लूरीन, क्लोरीन, ब्रोमीन, आयोडीन, एसिटिन। আর এটা হচ্ছে হেনা, নিনা, और करीना, जीती, रैना। ঠিক আছে, এই হয়ে গেল আমার মেজর মেজর পার্ট। আর মাঝখানে যে পার্টটা আছে, তার মানে কি আমার কত থেকে 3 4 5, একটু উপর করে লিখতে হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, এই কটা পিরিয়ড গ্রুপ কিভাবে লিখবি দেখ। এখানে একটা তোকে কবিতা টাইপের মনে রাখতে হয়, আমি এটা শেখাচ্ছি কারণ তোদের লাগবে, আমি বারবার বলছি। ঠিক আছে, দেখ ক্যালসিয়াম থেকে শুরু হয়, ফোর্থ পিরিয়ড দিয়ে শুরু হয়, ডি ব্লক। কিরকম ভাবে লিখবি, লিখবি सोचू तो याना लगती जबरदस्त है, वैसे निगाहें भी तरसा करे, मोहब्बत, सॉरी मोहब्बत वाले मन तक, मन तक राही रूठे उस सनम को उठे उस सनम को रहे इंतजार, निकल पड़े पटाने को आज, और জিন্দেগি কদ্দু হোগি। এই হলো তোর পুরো পিরিয়ডিক টেবিল। এইভাবে পুরো পিরিয়ডিক টেবিল মনে রাখা যায়। ঠিক আছে, আমি জানি তো একবারে কবিতা মূল মুখস্থ হবে না, এটার একটা ভিডিও আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার তুই একটা কাউন্ট করে দেখ। হাইড্রোজেন 1 2, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখ 8 নম্বরে দেখবি সেম ফিরে আসবে, এখান দিয়ে দেখ লিথিয়াম থেকে দেখবি 8 নম্বরে সেম ফিরছে, দেখ 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আচ্ছা এইটাকে তখন কনসিডার করা হতো না যখন অক্টেট রুল বেরিয়েছিল, কারণ তখন ইনার্ট গ্যাস আবিষ্কার হয়নি। ঠিক আছে, এটা তো মডার্ন পিরিয়ডিক টেবিল, দেখবি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে ইনার্ট গ্যাস নেই। তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে সেম ফিরে আসছে। তার মানে 8 নম্বর পিরিয়ডে গিয়ে ইট ইজ গেটিং ব্যাক টু দ্য সেম থিং। বলতে পারছি না, পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে?
এরকমই কেন, মানে 8 নম্বরেই কেন ফিরে আসছে? এবার এটা নেচার বানিয়েছে, আমি তো বানাই। এবার ও আমরা কি করেছিলাম, আমরা তো শুধুমাত্র সাজিয়েছি অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। সাজানোর পর দেখছি এই ঘটনা ঘটছে। তখন একটা জিনিস বোঝা গেল যে একটা পয়েন্ট আসবে যেখানে গিয়ে লাস্টে 8টা হয়ে গেলে তারপর একটা নতুন কিছু তৈরি হবে, একটা নিউ টাইপের এলিমেন্ট। তুই দেখবি বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের 8টা ডিস্টেন্স আছে, দেখ 1 2 3 4 5 6 7 8। তাই বেরিয়াম ম্যাগনেসিয়ামের কিন্তু সেম প্রপার্টি। সো ইটস আ অক্টেট রুল। এই জন্য এটাকে বলে অক্টেট। অক্টেট কিরকম, যেরকম আমরা পড়ি সা রে গা মা পা ধা নি সা, 7টা সুর, লাস্টে গিয়ে আবার সা আসছে। দ্যাটস ওয়াই এটাকে অক্টেট বলে। বলতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার বেসিক্যালি এত কিছু আমাদের মনে না রাখলেও চলবে। আমরা কি মনে রাখবো? মনে রাখবো মলিকিউল ইন হুইচ central metal atom, central metal atom, central atom, in which central atoms outermost shell contains 8 valence electron। ঠিক আছে, 8 valence electron will follow octet rule। দ্যাটস সিম্পল, এর থেকে আর বেশি কিছু না। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমার যদি এরকম একটা অ্যাটম হয়, ধর এ, ধর আমি একটা অ্যাটম বলছি, ধর সব থেকে সিম্পল অ্যাটম মিথেন। এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? এইটা, কার্বনটা। দিস ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম। আর এই হাইড্রোজেন গুলোকে আমরা কি বলি? সাইড অ্যাটম। বলতে পারলাম না, পারলাম না? এবার তুই বলবি আমি কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সেন্ট্রাল অ্যাটম, কোনটা কি বলে সাইড অ্যাটম? আইডেন্টিফিকেশনের তো প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? মনে রাখবি যার অ্যাটমিক নাম্বার বেশি দ্যাট ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, যে সাইজে বড় এবং যার অ্যাটমিক নাম্বার বেশি। বলতে পারছি না, পারছি না? বল। মানে দুটো প্যারামিটারই কি ফুলফিল হতে হবে, না যে কোনো একটা হলেও হবে? তুই একটা কথা তো একটু ভেবে দেখতো, আহ, মোটামুটি যে মানে অ্যাটমিক নাম্বার বড় মানেই কিন্তু সাইজটা বাকিদের থেকে একটু বড়ই হয়। হ্যাঁ, অ্যাজ আ পিরিয়ডিক প্রপার্টি দেখতে গেলে সাইজ অনেক সময় ছোট হয়ে যায়, বাট দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। সেখানে দুটোর মধ্যে কম্পেয়ার হচ্ছে, ঠিক আছে, সেখানে একটুখানি অন্যরকম কায়দা কানুন হবে। বাট হ্যাঁ, তুই মনে রাখবি যেটা সাইজ বড় মোটামুটি ওইটাই সেন্ট্রাল অ্যাটম হয়। সাইজটা যেটার বড় হয় ম্যাক্সিমাম হয়, সাইজ বড়টাই দেখবি। অ্যাটমিক নাম্বার সবসময় নাও হতে পারে, ঠিক আছে, সাইজ বড়টাই মেন। যেটা সাইজ বড় সেটাই সেন্ট্রাল অ্যাটম। যেরকম আমি একটা জাস্ট বলার জন্য বলছি, তুই আশা করি পিরিয়ডিক টেবিলের একটা প্রপার্টি জানিস, যে আমি যদি লেফট থেকে রাইটে যাই আমার জেড এফেক্টিভ বেড়ে যায়। আমি যেন পিরিয়ডিক টেবিলটা একটু পড়তে বলেছিলাম, জেড এফেক্টিভ বেড়ে যায়, তাই জন্য সাইজ কমে যায়। ঠিক আছে, তাহলে NO2, ঠিক আছে, NO2 যখন ফর্মেশন হয় তাহলে নাইট্রোজেনের সাইজ বড় হবে, নাইট্রোজেনের সাইজ বড়, অক্সিজেনের সাইজ ছোট। তাই জন্য নাইট্রোজেনটাই কিন্তু এখানে সেন্টার অ্যাটম। NO2 কিরকম ভাবে থাকে? N ডাবল বন্ড O মাইনাস N প্লাস, এরকম ভাবে থাকে। দিস ইজ NO2, দিস ইজ NO2। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, যেরকম কার্বন ডাই অক্সাইড CO2, CO2 কিরকম একটা লিনিয়ার মলিকুল। আমি পরে শেপ টেপ সব আঁকা শিখিয়ে দেবো, এত চাপ নেই। তাতে এই কার্বনটা আমার সাইজে বড়, অক্সিজেন গুলো সাইজে ছোট, কারণ লেফট টু রাইট আমার সাইজ ডিক্রিজ করেছে। কার্বন অক্সিজেনের রাইটের সাইডে আছে, সো অক্সিজেনের সাইজ ছোট, সো অক্সিজেন ইজ স্মলার দ্যান কার্বন, সো কার্বন ইজ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা জিনিস মনে রাখবি, লেফট টু রাইট গেলে সাইজ কমে, আর টপ টু বটম গেলে কি হয় কেউ বলতে পারবে? সাইজ
কি হয় বল বল, কি হবে? আরে আন্দাজেই ঢিল মার। সাইজ বাড়ে। হ্যাঁ ব্যাস বাড়ে, একদিকে কমছে মানে আরেকদিকে বাড়বে। এটা সায়েন্সের কিছু কিছু নিয়ম শিখে রাখবি, একদিকে কমলে আরেকদিকে বাড়বে। তাহলে মনে রাখবি এখানে কেন বাড়ে, নাম্বার অফ সেল বেড়ে যায়। পিরিয়ড বাড়া মানে নাম্বার অফ সেল বাড়ে যাওয়া, ঠিক আছে? এগুলো পিরিয়ডিক প্রপার্টিতে এই জন্যই আমি একটু পড়তে বলেছিলাম পিরিয়ডিক টেবিলটা, ঠিক আছে? যাই হোক, তাহলে আমার এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার তুই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে চেক করিস, তুই দেখতে পাবি সেন্ট্রাল মেটাল অ্যাটম কাছে অক্টেট আছে নাকি সেটা দেখবি। এবার কার্বনের হচ্ছে নাম্বার 6 অ্যাটমিক নাম্বার, তাহলে এটাকে যদি তুই ইলেকট্রনিক কনফিগারেশন লিখিস, কিভাবে লিখবি? 1s2। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন সবাই লিখতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ পারি পারি এটা পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি কিন্তু ভাই করে রাখবে, আব্বা প্রিন্সিপাল দিয়ে শিখে রাখবে। না পারলে ইউটিউব দেখে শিখে রাখবি আজকে, ঠিক আছে? কোনো ব্যাপার না, সবাই নতুন নতুন শেখে, কোনো ব্যাপার না। 1s2, 2s2, 2p2, দিস ইজ মাই কার্বন অ্যাটম। এবার লাস্ট শেল মানে কি? এই 2s and 2p, এই দুটো মিলিয়ে আমি কি পেলাম? লাস্ট শেল, ঠিক আছে? এবার তাহলে লাস্ট শেলের টোটাল কতগুলো অ্যাটম আছে? 4টে। তুই ছোটবেলায় একটা জিনিস লিখতি মনে আছে? 2, 4 এইভাবে লিখতি মনে আছে? হুম হুম হ্যাঁ তাহলে এই যে লাস্ট শেলে যে 4টে থাকে সেটাই হচ্ছে এই 4টে, আর প্রথম শেলে যে দুটো থাকে সেটা হচ্ছে এই দুটো। হুম, হুম। বলতে পারলাম না পারলাম না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই আমরা এটাকে অরবিটাল কনসেপ্ট দিয়ে লিখি, এখন বড় হয়ে গেছি তাই। ছোটবেলায় ইসে দিয়ে লিখতাম, অরবিট কনসেপ্ট দিয়ে লিখতাম, দুটো আর 4টে দিয়ে। হুম যাই হোক, তাহলে কার্বনের শেষ শেলে আমার 4টে ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 4 বাছাধনকে লিখে দিলাম। এবার একটু কালিটা চেঞ্জ করে দিই। এবার দেখ, আমি এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের কাছে তো ভাই একখানাই ইলেকট্রন। হ্যাঁ, একটা বেচারা গরিব মানুষ, ওর কাছে কি 1s1 আছে, একটা ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রন নিয়েও এলো, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন নিয়ে এলো, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন নিয়ে এলো, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন নিয়ে এলো। মনে রাখবি, মনে রাখবি, হাইড্রোজেন, হাইড্রোজেন যেহেতু ওর কাছে একটাই শেল আছে, দ্যাট ইজ 1s, তার মানে ও কি শো করবে? ও অক্টেট শো করতে পারে না, ও কি শো করে? ডুপ্লেট। ওকে, হাইড্রোজেন কি শো করে এটা একটু মনে রাখবি। বাকি সব অ্যাটম মোটামুটি অক্টেট শো করে, এই বাছাধন শো করে অক্টেট না, কি শো করে? ডুপ্লেট। ডুপ্লেট মিনস দুই, ও ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন নিতে পারে। তাহলে দেখ 4খানা বন্ড হলো, এই একটা বন্ড, ঠিক আছে? এইখানে একটা বন্ড, এইভাবে দেখা এটা দাঁড়া, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড। তাহলে দেখ তো কার্বনের কাছে এখন টোটাল কতগুলো ইলেকট্রন আছে? ওর নিজের 4টে তো ছিল, বাকি আবার এই হাইড্রোজেন গুলো পাশ থেকে আসে আরো 4টে দিয়েছে, তার টোটাল হুম কার্বনের কাছে 8টা আটটা ইলেকট্রন হয়ে হলো। 8টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে এই অ্যাটমটা অক্টেট রুল মেনে চলছে, হ্যাঁ অক্টেট রুল মেনে চলছে। তার মনে হুম রাখবি যেই অ্যাটম গুলো অক্টেট রুল মেনে চলে, দোজ আর ভেরি স্টেবল অ্যাটমস। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বোঝা গেছে না যায়নি? হুম ক্লিয়ার ও, ক্লিয়ার হ্যাঁ। আমি নেক্সটে যাচ্ছি। আমি এগুলো পরে দেখবো কিভাবে এদেরকে কি বলে এটাকে, স্টেপ স্ট্রাকচার কি হয় সেগুলো আমরা পরে পড়বো হাইব্রিডেশন পড়ার পর। আপাতত আমি বেসিকটা বলছি। নাইট্রোজেন দেখ, ধর আমি বললাম আমার কাছে আছে NH4+, ঠিক আছে? NH4+ আছে, ভালো কথা। NH4+ মানে প্রথম কথা, নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের দেখ, আমার এগুলো মুখস্থ, আমি বলতে পারি। নাইট্রোজেনের বাইরের শেলে টোটাল 5টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? 5টা ইলেকট্রন থাকে, কিন্তু তোদের নাও বলতে পারিস, তাই জন্য তোদের আমি বলে দিচ্ছি একবার কিভাবে করবি। 7, কি করবি? 1s2, 2s2, 2p3, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখ তো কতগুলো, 3 আর 2 5টা ইলেকট্রন, 5 ইলেকট্রন, 5টা। 5টা ইলেকট্রন, গুড, 5টা ইলেকট্রন আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে? হাইড্রোজেন কতগুলো আছে? 4টে আছে, ভালো কথা। প্রথম কথা 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আগে তো আঁক, 1, 2,
3 আর এখানে একটা লোন পেয়ার রাখে এইভাবে এই, ঠিক আছে? তাহলে প্রথম কথা, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনের সাথে বন্ড করলো, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রনের সাথে বন্ড করলো, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রনের সাথে বন্ড করলো। ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছিস এখানে একটা প্লাস সাইন দেওয়া আছে, তার মানে একটা ইলেকট্রন গায়েব আছে নাইট্রোজেন থেকে। তাহলে 5টার বদলে আমরা কটা রাখবো এখানে? 7। আর একটা কি করলো, এই হাইড্রোজেনটা এসে আরেকটার সাথে বন্ড করে দিল। তাহলে টোটাল কতগুলো হয়ে গেল ভাই? সেই দেখ 8টা। আবার অক্টেট ফিল আপ হয়ে গেল। বলতে পারছি না? তার মানে প্লাসটা না দিলে তো অক্টেট হতো না। হতো না, হতো না, একদমই তাই, একদমই তাই। আবার তুই যদি NH4 প্লাস না দেখে NH3 দেখিস, নাইট্রোজেনের কাছে 5 ইলেকট্রন আছে, 1 2 3 4 5। হাইড্রোজেন একটা আনলো, এখানে একটা আনলো, এখানে একটা আনলো, ঠিক আছে? এই একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড। টোটাল এখন কতগুলো ইলেকট্রন আছে নাইট্রোজেনের কাছে? এই নিজের দুটো রয়েছে, সঙ্গে আবার 1 2 3 4 5 6, 6 আর 2 মিলে এখানেও 8টা ইলেকট্রন আছে। তাহলে এখানেও অক্টেট হচ্ছে। বলতে পারলাম না? ক্লিয়ার হতো? হ্যাঁ হ্যাঁ হুম? হ্যাঁ। এবার আমি জানি তোদের মাথায় কি চলছে, তুই বলবি শালা এখানে প্লাস দিয়ে তুমি অক্টেট বলে দিলে, তুমি আবার এইখানেও অক্টেট বলছো, ব্যাপার স্যাপার তো তোমার ঠিক লাগছে না, তুমি তো ভাই ঠিক পড়াচ্ছ না। হ্যাঁ, ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না। কিন্তু তুমি এটাও তো দেখো, এখানে 3খানা হাইড্রোজেন, এখানে 4খানা হাইড্রোজেন। এবার এই NH3 থেকে NH4 প্লাস, এটাকে বলে অ্যামোনিয়া, এটাকে বলে অ্যামোনিয়াম আয়ন, এটাকে বলে অ্যামোনিয়া। অ্যামোনিয়া স্পেলিং ফেলিং ভুল হতে পারে, এতো দেখে লিখছি না। হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন। এখান দিয়ে এটার ফরমেশনটাই খুব ম্যাজিক্যাল। এখানে কি হয় আমি একটু বলে দিই, যেহেতু তোরা ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়ে এসছিস। এখানে মনে রাখবি NH3 থাকে, তার সাথে কোনো একটা H প্লাস। H প্লাস মিনস তার কাছে দুটো ইলেকট্রন, মানে হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রনই নেই। নাইট্রোজেন কি করে, নিজের এই দুটো লোন পেয়ার এখানে পুরোপুরি ডোনেট করে দেয়। ডোনেট করে দেওয়ার ফলে কি হয়, এখন এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন যে রয়েছে এই হাইড্রোজেন শেয়ার করতে হবে। এই যে হাইড্রোজেন ভদ্রলোক এসেছিল, এই ভদ্রলোক যে হাইড্রোজেন, এ বিনে পয়সায়, এ কোনো ইলেকট্রন নিয়েই আসেনি। এই 3টে হাইড্রোজেনই একটা একটা করে ইলেকট্রন নিয়ে এসেছিল, বাকি 3জন একটা একটা করে হাইড্রোজেন নিয়ে এসেছিল। এই ভদ্রলোক কোনো ধরনের ইলেকট্রন নিয়ে আসেনি, তাই এই যে দুখানা ইলেকট্রন দেখতে পাচ্ছিস না, এই দুটো ইলেকট্রন কার সম্পত্তি? আসলে নাইট্রোজেনের সম্পত্তি ছিল। নাইট্রোজেন এক্সট্রা দুটো ইলেকট্রন ওদের একটা ইলেকট্রন ওকে দিয়ে দিতে হলো, তাই জন্য নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ এলো। বলতে পারলাম না? একটু কি কঠিন হয়ে গেল? হাইড্রোজেন যখন এসছে তাহলে তখন প্লাস চার্জ নিয়ে এসেছিল। না, হাইড্রোজেন আচ্ছা আমি আরেকটা কথা বলি, চার্জ না এইভাবে ট্রান্সফার হয় না। আমরা যে চার্জ ভাবি, হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ পজিটিভ চার্জ? পজিটিভ চার্জ ইজ নাথিং বাট অ্যাবসেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাবসেন্স অফ আর ইলেকট্রন। ওটা ইলেকট্রন গেইন করলে তখন আবার নেগেটিভ মাইনাস ইলেকট্রন চার্জ, গেইন করলে নেগেটিভ একদম চার্জ হয়ে যায়। নেগেটিভ চার্জ। এবার এর কাছে প্লাস চার্জ ছিল, একটা ইলেকট্রন দিলাম, তাহলে চার্জটা একটা প্লাস মানে একটা ইলেকট্রনের অভাব। আমি একটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে তখন সে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে না? হ্যাঁ তাহলে দেখ হাইড্রোজেনটা নিউট্রাল হয়ে গেল, কিন্তু নাইট্রোজেন নিজের থেকে ইলেকট্রনটা দিল। ধর যার তোর জন্য কাছে ওর 10টা, মাথায়। হ্যাঁ সাব্বাস, এই তো বুঝে গেছে। তোর কাছে 10 টাকা আছে, তা আমি তোর কাছে কি বললাম, ভাই আমার না খুব খিদে পেয়েছে, আমার 10 টাকা দিবি? তুই 10 টাকা দিয়ে দিলি, কিন্তু এখন তো তুই 10 টাকা লসে আছিস। বলতে পারলাম না? আমার খিদেটা নয় মিটলো, কিন্তু তুই তো দশ হ্যাঁ টাকা হ্যাঁ লসে হ্যাঁ। চলে গেছিস। ক্লিয়ার? এইগুলো একটুখানি বেসিক বন্ডিং এর জিনিস, এগুলো ক্লিয়ার করতে হবে, ধীরে ধীরে হয়ে যাবে, চিন্তা নেই। তাহলে এইভাবে আমরা অক্টেট রুল চেক করতে পারি। এবার ধর তোকে আমি একটা এক্সাম্পল দিলাম, ধর বললাম যে ClF3। আচ্ছা আমি এগুলো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, একটুখানি ট্রিকটা যদি মাথায় রাখতে পারো দেখবে আরো খুব তাড়াতাড়ি তুমি অঙ্ক করতে পারবে।
এই যে এই পোর্শনটা, দিস ইজ কল পি ব্লক। পি ব্লকে লাস্ট শেল ইলেকট্রন মনে রাখা খুব সোজা। 13তে লাস্ট শেলে 3টে ইলেকট্রন থাকে, 14তে 4টে ইলেকট্রন, 15তে 5টা ইলেকট্রন, 16তে 6টা ইলেকট্রন থাকে, 17তে 7টা ইলেকট্রন থাকে, 18তে 8টা ইলেকট্রন থাকে। বলতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। এইভাবে মনে রাখাটা সোজা। তা আমি এইভাবে হুম। তুমি মনে রাখতে পারো, কিন্তু তাই জন্য তোমাকে পিরিয়ড টেবিল মনে রাখতে হবে। তা যত হ্যালোজেন আছে তাদের মধ্যে 7টা করে ইলেকট্রন থাকে লাস্ট শেল। তার মানে ওকে কোথা থেকে যদি একটা ইলেকট্রন এক্সট্রা দিয়ে দিই, সে অক্টেট হয়ে যাবে। তাহলে এই যে ভদ্রলোক আছে ক্লোরিন, ক্লোরিনের 7টা ইলেকট্রন, ক্লোরিন 7টা ইলেকট্রন আগে আঁকবো। কিভাবে আঁকবো? আচ্ছা, আগে তো 3টে এফ এর সাথে বন্ড আছে, তা 3টে আগে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন এইভাবে এঁকে দে। তা 3টে হয়ে গেল, 7 থেকে 3 বাদ গেল মানে 4। তার মানে এই একটা লোন পেয়ার আসলো, এই একটা লোন পেয়ার এলো। আগে তো ফ্লুরিন দিয়ে এখানে বন্ড করে দে, এই একটা বন্ড, ফ্লুরিনের সাথে এই একটা বন্ড, ফ্লুরিনের সাথে এই একটা বন্ড, আর এই একটা লোন পেয়ার হয়ে গেল। তাহলে এখন টোটাল কতগুলো ইলেকট্রন? ওর কাছে 7টা ছিল, প্লাস 3টে ফ্লুরিন নিয়ে এসছে, তাহলে ওর কাছে এখন 10টা ইলেকট্রন আছে। একই না? হ্যাঁ। and 10 electron is greater than 8 electron। তাহলে ও তো অক্টেট রুল কোনোভাবেই মানে মানতে তো পারছে না। তাহলে কি এই রকম টাইপের মেটেরিয়াল ফর্ম হয় না? মানে এরকম টাইপের মলিকুল ফর্ম হয় না? একদম হয়, খুব সুন্দরভাবে মলিকুলটা ফর্ম। এরকম টাইপের মলিকিউল যাদের সেন্ট্রাল মেটাল, সেন্ট্রাল অ্যাটমে, মেটাল বারবার মেটাল চলে আসছে, সেন্ট্রাল অ্যাটমে মোর দ্যান 8 ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাদেরকে আমরা বলি হাইপার ভ্যালেন্ট। হাইপার ভ্যালেন্ট, তাদেরকে আমরা কি বলি? হাইপার ভ্যালেন্ট মলিকিউলস। বলতে পারলাম না? পারলাম না? বা হাইপার ভ্যালেন্ট স্পিসিস বলা হয় এদেরকে। ক্লিয়ার? বল। হুম হুম। মানে আচ্ছা, হচ্ছে 8-এর থেকে বেশি থাকলেই, তাই তো? একদম একদম 8-এর থেকে বেশি রাখি। হুম, ঠিক আছে। ঠিক আছে? যেমন আরেকটা এক্সাম্পল আমি যদি বলি, SF4, সালফার অক্সিজেন ফ্যামিলি। অক্সিজেন ফ্যামিলি কত? অক্সিজেন হচ্ছে তো 16 নম্বরে আছে, মানে সালফারেরও বাইরে 6টা ইলেকট্রনই থাকবে। তার মানে 6টা, আর এখানে 4টে তো আগে এফ আছে, তার 4টে এফ কে আগে বসিয়ে দে। 4টে এফ কে আগে জুড়ে দে। এই এফ হয়ে গেল, এই এফ জুড়ে গেল, এই এফ জুড়ে গেল, এই এফ জুড়ে গেল। তাহলে 4টে খরচ হয়ে গেল, আর ওর কাছে 2টো পড়ে রয়েছে, তাহলে 2টো আমার লোন পেয়ার। ঠিক আছে? তাহলে এখন টোটাল কি হলো দেখ, কতগুলো ইলেকট্রন। নিজের 6টা ছিল, আর 4টে এফ নিয়ে এসছে, তাহলে এখন টোটাল 10টা ইলেকট্রন আছে। দ্যাট ইজ অলসো গ্রেটার দ্যান 8। দ্যাট ইজ অলসো হাইপার ভ্যালেন্স স্পিসিস। বলতে পারলাম না? পারলাম না? হাইপার ভ্যালেন্ট স্পিসিসটাই এগুলোই তো, মানে ক্লোরিন আর সালফার তো হাইপার ভ্যালেন্ট স্পিসিস নাকি পুরো মলিকিউলটা? পুরো মলিকিউলটাকে বলে। এই মলিকিউল যাদের অক্টেট না হয়ে 8-এর বেশি আছে ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটম, তাদেরকে, সেই টাইপের মলিকিউল গুলোকে বলা হয় হাইপার ভ্যালেন্স স্পিসিস। বোঝা গেল? ক্লিয়ার? তোরা তো বায়োলজি স্টুডেন্ট, স্পিসিস কথাটার হ্যাঁ মানে হ্যাঁ তো আমার থেকে বেটার বুঝিস, তাই না? স্পিসিস কথাটার মানে তো তোরা আমার থেকে বেটার বুঝিস। হ্যাঁ, বায়োলজি স্টুডেন্ট সব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হাইপার ভ্যালেন্ট। এরপরে আরেকটা হয় যেটা হচ্ছে হাইপোভ্যালেন্ট। এটা গেল হাইপার ভ্যালেন্ট। আরেকটা হয় হাইপো, হাইপোভ্যালেন্ট। হোয়াট ইজ হাইপোভ্যালেন্ট ভাই? হাইপোভ্যালেন্ট জিনিসটা কি? তাহলে উল্টো, ইট ইজ লেস দ্যান 8 ইলেকট্রন। আর এখানে কি ছিল? মোর দ্যান 8 ইলেকট্রন। এখানে কি ছিল? মোর দ্যান 8 ইলেকট্রন। আর এখানে কি হয়ে গেল? লেস দ্যান 8 ইলেকট্রন। এটার একটা এক্সাম্পল তোকে যদি আমি দিই, এক্সাম্পল ধর তোকে আমি বললাম, একটু ভেবে বলতে হবে, ধর BF3, এটা সব থেকে ফেমাস এক্সাম্পল। BF3, এই মলিকিউলটাকে ভালো করে জেনে রাখ। জীবনে যদি পরবর্তীকালে কোনোদিন মলিকিউলার বায়োলজি নিয়ে পড়াশোনা করো, তখন তোমাকে একটা বহুত বড় একটা কেমিস্ট্রি চ্যাপ্টার পড়তে হবে, যেটা হচ্ছে গ্রুপ থিওরি। ঠিক আছে? একটা মলিকিউলের স্ট্রাকচার যদি বুঝতে হয়, তার সিমেট্রি বুঝতে হয়, তখন তোমাকে গ্রুপ থিওরি পড়তে হবে।
যদি কোনদিন রিসার্চে মলিকুলার বায়োলজি নিয়ে কোনদিন রিসার্চ করিস তখন দেখবি পড়াবে। তো গ্রুপ থিওরিতে এই BF3 দিয়ে সবকিছু বোঝা যায়। BF3 ইজ আ ভেরি গুড এক্সাম্পল ফর গ্রুপ থিওরি। ঠিক আছে, যাই হোক এখন ওটা নিয়ে ডিসকাস করে লাভ নেই আমাদের। তো BF3 কি হবে? আচ্ছা, বোরন। বোরন কি কত নম্বর গ্রুপে আছে? 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপ মানে হচ্ছে বাইরে কতগুলো ইলেকট্রন থাকবে? 3টে। তাহলে বোরনের কাছে আছে 3টে ইলেকট্রন। আর ফ্লুরিন একটা একটা করে ইলেকট্রন নিয়ে এসছে। ফ্লুরিন একটা একটা করে ইলেকট্রন নিয়ে এসছে। আর টোটাল এখন 1 2 3, 3টে বন্ড। তাহলে কতগুলো ইলেকট্রন? 1 2 3 4 5 6। তাহলে 6 ইলেকট্রন আর হিয়ার। 6 electrons are here, that is less than 8 electron. তাহলে অক্টেট তো মানলো না, and 8 থেকে কম হলো। সো দিজ আর কল্ড হাইপোভ্যালেন্ট স্পিসিস। বোঝা গেল না গেল? বল। বোরনের লাস্ট ছিল 3টে ছিল, তাই না? হ্যাঁ, বোরনের লাস্ট সালে 3টে ছিল, কারণ বোরন কত? আচ্ছা, বোরনের অ্যাটমিক নাম্বারটাই আমরা করেই নি না। বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। 5 মানে কত? 1s2 2s2 2p1। তাহলে 3টে, 3 ইলেকট্রনস। ঠিক আছে, বা তুই বাচ্চাদের মতো করেই কর, 2 3 3 ইলেকট্রনস। বলতে পারলাম না? পারলাম না? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্টেট ফিল আপ হলো না, প্লাস 6টা ইলেকট্রন হয়ে গেল, লেস হয়ে গেল, দ্যাটস ওয়াই হাইপোভ্যালেন্ট। আচ্ছা, এটা মনে রাখবি কি করে? হাইপার। হাইপার মানে কি? ওই যে কেউ বলে না হাইপার হয়ে গেছে, এই হাইপার হয়ে গেছে ভাই। তার মানে কি? মানে সে ভীষণ বেশি ভাবে বেড়ে গেছে। তাহলে 8-এর বেশি হলে হাইপার, 8-এর কম হলে উল্টো হাইপো। বলতে পারলাম? পারলাম না? মনে থাকবে? থাকবে। আচ্ছা, হ্যাঁ না বলবি দুজনে? আচ্ছা। উম, উম, আচ্ছা। আচ্ছা, একটা কন্ডিশন তোদের আহ, মনে রাখতে পারিস। ঠিক আছে, দ্যাট ইজ কন্ডিশন ফর হাইপারভ্যালেন্ট স্পিসিস। ঠিক আছে, একটা মানে কখন কখন হাইপারভ্যালেন্ট স্পিসিস তৈরি হয়? হাইপারভ্যালেন্ট, আচ্ছা ওটা ওখানেই লিখে দিই সুবিধা। এটা কন্ডিশনটা কি হবে? কন্ডিশন, একটা কন্ডিশন হয় কখন কখন হবে এই হাইপারভ্যালেন্সি, কখন কখন। একটা কন্ডিশন হয় যখন তোর কাছে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট থাকে, যেরকম ভ্যাকেন্ট ডি অরবিটাল। ইফ ভ্যাকেন্ট অরবিটালস আর প্রেজেন্ট, অরবিটাল প্রেজেন্ট। ঠিক আছে, যদি ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট থাকে তখন মাঝে মাঝে হাইপার ভ্যালেন্ট স্পিসিস ফরমেশন হতে পারে। যেরকম এটার একটা এক্সাম্পল তোকে যদি আমি নিতে বলি, দ্যাটস লাইক তোকে এর কোশ্চেন দিতে পারে, ওয়াই NF5 or NCl5 is not possible, but at the same time PF5 বা PCl5 is possible. এটা পসিবল হলো না, বাট এটা পসিবল হলো কিভাবে? ঠিক আছে, দেখ, কারণ নাইট্রোজেন আর ফসফরাস দুজনে সেম সেম গ্রুপের এলিমেন্ট, 15 নম্বর গ্রুপের এলিমেন্ট। ঠিক আছে, তারপরেও নাইট্রোজেন 5খানা বন্ড করতে পারছে না, বাট কিভাবে ফসফরাস পেরে যাচ্ছে? কারণ ফসফরাসের কাছে একটা অদ্ভুত জিনিস আছে, দ্যাট ইজ ভ্যাকেন্ট অরবিটাল। এরকম যদি নাইট্রোজেনের তুই কনফিগারেশন লিখিস, নাইট্রোজেন হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? 7। তাহলে 1s2 2s2 2p3। ঠিক আছে, এবার তুই মনে রাখবি 1s 2s 2p 3s 3p 3d। ঠিক আছে, দেখ 2s টা 2p তে গিয়েই আটকে যায়, এরপরে কিন্তু আর কোনো অরবিটাল ওর কাছে নেই। বাট যখন ফসফরাসেরটা লিখবি, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত বলতে পারবি কেউ? কিরে? 15। বাবা, অ্যাটমিক নাম্বার গুলো মুখস্থ কর একটু। এই প্রথম 20টা তো অ্যাটমিক নাম্বার মুখস্থ কর তাড়াতাড়ি।
হ্যাঁ হ্যাঁ আছে আছে মুখস্থ আছে 20টাই আছে তারপর থেকে আর নেই। 20টাই দয়া করে পড়, 20টা এতটাই স্পিডে বলতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর অ্যালুমিনিয়াম, হাতে সিলিকন, ফসফরাস, হাতে ক্লোরিন, হাতে আর্গন। গুনছিলাম সোডিয়াম থেকে। ও গুনলে হবে না, ফটাফট ফটাফট বলতে হবে। আমি বলবো সোডিয়াম বলবি 11, আমি বলবো ক্যালসিয়াম বলবি 20, আমি বলবো পটাশিয়াম বলবি 19, এরকম বলবি। হ্যাঁ ফ্লুরিন ঠিক কত, আছে। 9। খুব স্পিডে বলতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। দেখ তাহলে কি হবে, 1s2, 2s2, 2p কত হয়ে যাবে 6। এই হয়ে গেল আমার 10টা ইলেকট্রন, 2p6। এরপরে কে চলে আসছে, 3s। ঠিক আছে, এরপরে কে চলে আসবে, 3s। ঠিক আছে, 3s2, আচ্ছা 3s2 3p। আচ্ছা কতগুলো বাকি আছে, 15টা। তার মানে আমার 3p3 আর 3dও রয়েছে, কিন্তু 3dটা দেখ ব্যাকেন্ড, কারণ 3d 0। তাহলে এই যে ভ্যাকেন্ট অরবিটালটা ওর কাছে প্রেজেন্ট আছে। 3 যদি অ্যাটমিক নাম্বার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শুরু হয়ে গেল এখান থেকে, তার মানে 3টেই থাকবে, প্রেজেন্ট 3টেই রয়েছে। তার মানে তো ভাই এখানে 0, তার মানে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে, ভ্যাকেন্ট অরবিটাল। তাই জন্য কি হচ্ছে, একটা ফ্লুরিন ওখানে ঢুকতে পারছে এক্সট্রা। ঠিক আছে, তাই জন্যই ঢুকতে পারে, নাহলে ঢুকতে পারতো না। তার জন্য এরকম অবস্থা হয় না। ফ্লুরিন, এই ফসফরাস, ফসফরাসের বাইরের শেলে কতগুলো ইলেকট্রন আছে আমার, ফসফরাসের বাইরের শেলে আমার 5টা ইলেকট্রন আছে। তাহলে 5টা মানে, আর 5টা যদি ফ্লুরিন থাকে, ঠিক আছে, 1 2 3 4 5 এখানে দিয়ে দাও, আর ফ্লুরিন সব কটা একসাথে 1 2 3 4 5। বাট এটা নাইট্রোজেনের ক্ষেত্রে হতে পারবে না। নাইট্রোজেনের কাছেও 5টা ইলেকট্রন আছে, বাট দিস ইজ নট পসিবল ফর নাইট্রোজেন, বিকজ ওর কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, অ্যান্ড ও বন্ড ফরমেশন করতে পারছে না সেম ভাবে। বলতে পারলাম না, পারলাম না, খালি জায়গায় নেই, তাই বন্ড ফরমেশন করতে পারছে না, বেশি ইলেকট্রন ধরতে পারছে না। ক্লিয়ার? বলতে পারলাম না, পারলাম না, না বুঝলে বল, আবার বলবো। বলো বলো, হ্যালো, শোনা টোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। বুঝতে পারছিস না কিনা বল, নাকি কঠিন লাগছে? না ঠিক আছে আপাতত। মানে তাহলে নাইট্রোজেনের যেহেতু লাস্টে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, একদম, তার জন্য ফ্লুরিন দ্যাটস ওয়াই, এক্সট্রা কোনো মানে জায়গা পাচ্ছে না, ফ্লুরিন বা একদম ফ্লোরিন। একদম একদম ঠিক আছে, ফসফরাসের আছে তাই ও এক্সট্রা ধরতে পারছে। দ্যাটস দ্য সিম্পলেস্ট এক্সপ্লেনেশন ইউ ক্যান গিভ। এই জন্য যখনই এরকম তোকে কোনদিন কোশ্চেন দেবে যে নাইট্রোজেন NF5 কেন বানায় না, বাট ফসফরাস কেন বানায়, তুই সোজা গিয়ে কি লিখবি, আরে ভাই নাইট্রোজেনের কাছে ভ্যাকেন্ট অরবিটাল নাই, ফসফরাসের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, দ্যাটস ওয়াই ইট ক্যান প্রডিউস অ্যান hypervalent species of compound, and nitrogen cannot produce an hypervalent species of compound. বলতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা, ঠিক আছে। আর মনে রাখবি মোটামুটি থার্ড পিরিয়ড এলিমেন্ট থেকে ভ্যাকেন্ট অরবিটাল শুরু হয়ে যায়, সেকেন্ড পিরিয়ডে থাকে না, থার্ড পিরিয়ড দিয়ে হয়। কেন, থার্ড পিরিয়ড হলেই তো এই যে 3s 3p 3d এই জিনিসটা চলে আসছে না। 3s 3p 3d টা কখন আসে, যখন থার্ড পিরিয়ড এলিমেন্ট গুলো শুরু হয়, তখন ওখানে 3s ঢুকে পড়ে, আর 3s ঢুকে পড়া মানেই ওখানে 3d প্রেজেন্ট করেছে। ঠিক আছে, তো মনে রাখবি থার্ড পিরিয়ড এলিমেন্ট মানে হচ্ছে এইগুলো, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই ভদ্রলোকের যে থার্ড পিরিয়ড এলিমেন্ট থেকে মোটামুটি ভ্যাকেন্ট ডি অরবিটাল শুরু হয়ে যায়। দ্যাটস ওয়াই এরা হাইপার ভ্যালেন্ট স্পিসিস অফ কম্পাউন্ড তৈরি করতে সক্ষম। বলতে পারলাম না, পারলাম না? আর নাইট্রোজেন তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই জন্য ও পারে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট জাস্ট মনে রাখবি, কারণটা জানার দরকার নেই, এটা কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে কারণটা আসবে। মনে রাখবি সাইড অ্যাটম গুলোকে লেস ইলেকট্রোনেগেটিভ হতে হবে, সরি মোর ইলেকট্রোনেগেটিভ হতে হবে। ঠিক আছে,
সাইড অ্যাটম গুলো মোর ইলেকট্রোনেগেটিভ হবে, সাইড অ্যাটম মোর ইলেকট্রোনেগেটিভ। দেখ এখানে ফসফরাসের থেকে ফ্লুরিন, ফ্লুরিন সাইড হচ্ছে অ্যাটম সব, কোনগুলো? এই যে ফ্লুরিন গুলো যেগুলো জুড়ে রয়েছে, সেন্ট্রাল অ্যাটম তো ফসফরাস। তো সাইড অ্যাটম গুলো মোর ইলেকট্রোনেগেটিভ হতে হবে। এটার কারণটা কিছুই না, কারণটা হচ্ছে বেসিক্যালি এখানে এসপি মিক্সিং হয়ে যায়, ঠিক আছে, এত হাই ইলেকট্রোনেগেটিভিটি থাকে ওখানে এসপি মিক্সিং হয়। প্লিজ এখন এটাকে ইগনোর করে দে, এই রিজনটা তোদের কোনোদিন কোয়েশ্চেন জিজ্ঞাসাও করবে না আমি শিওর, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। ওখানে দুটো মেন রিজন ওটাই, সেকেন্ড ডি অরবিটাল দিয়ে দিবি, ঠিক আছে, এটার উপর তোদের কোশ্চেন দেবে না আমি শিওর। এত পাস মার্কসের জন্য, পাসের জন্য কেউ এত খাটবে না। আচ্ছা, এরপর হচ্ছে অরবাইটাল, এরপর হচ্ছে অরবাইটাল। আচ্ছা তোদের এই পরীক্ষাটা কবে হবে রে? আগস্ট নাগাদ হতে পারে, কারণ জুলাইতে তো আমাদের ফোর্থ সেমই হবে। তারপরে আচ্ছা, ধরো ওই জুলাই শেষ থেকে ফোর্থ সেম হলে আগস্টের মাঝখানে গিয়ে হয়তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শেষ হবে, তার দু হুম, তিন সপ্তাহ পরে সেকেন্ড সেম স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। আচ্ছা, অরবাইটালের কনসেপ্ট বোঝা যায়। শোন আপাতত একটা একটা করে ক্লাস আমরা নেবো, আর দরকার পড়লে আমি যখন ছুটি ফুটি থাকবে তখন এক্সট্রা ক্লাস আমরা পুশ করে দেবো, ঠিক আছে, একটু ছুটি টুটি থাকলে আমার মাঝখানে হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক আছে। এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, নিয়েই নেবো এক্সট্রা ক্লাস, তো কতগুলো হবেই, ওটা তুই ধরেই রাখ, এরকম রাতের বেলা করে মাঝে মাঝে নিয়ে নেবো। আচ্ছা, অরবাইটালে একটা জিনিস মনে রাখবি, হোয়াট আর অরবাইটালস। দেখ এতদিন ধরে আমাদেরকে অনেকে অনেক ধরনের গল্প দিয়েছে। প্রথম এসেছিল থমসন, থমসন কি বলেছিল, আরে ভাই কিছুই না, আমাদের একটা ওয়াটারমেলন মডেল, ওয়াটারমেলন মডেল আছে, ওয়াটারমেলন মডেল অফ অ্যাটমিক স্ট্রাকচার। কি বলেছিল যে একটা ওয়াটারমেলনকে যদি মাঝখান থেকে কাটো, লাল রঙের যে পোর্শনটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ পজিটিভ চার্জ, আর মাঝখানে যে কালো কালো সিডস গুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সব ইলেকট্রন। এরকম একটা মডেল উনি ভেবেছিলেন। তারপরে এলেন রাদারফোর্ড, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করলেন, গোল্ড লিফ এক্সপেরিমেন্ট করলেন, গোল্ড লিফ এক্সপেরিমেন্ট করার পর বললেন দেখো এইসব ভুলভাল বলে গেছিল থমসন, ওকে এমনি এমনি নোবেল পুরস্কার দিয়ে দিয়েছিল, ফালতু লোক, ঠিক আছে, ও কিছু জানে না। আমি বলছি আসলে কিরকম হয়। উনি কি বললো, মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে অরবিট আছে, সেখানে ইলেকট্রন বন 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 করে ঘুরে বেড়াচ্ছে। এবার ম্যাক্সওয়েল এসে বললো দেখুন একটা ইলেকট্রন যে কিনা রোটেট করছে একটা চার্জ বডির চারিদিকে, তার মানে সে এনার্জি রিলিজ করবে, সেটা ম্যাক্সওয়েল নিজে প্রুফ করে দেখিয়েছিল। তাহলে রাদারফোর্ডকে বললো স্যার আপনি তো ভুল বলছেন। তখন রাদারফোর্ডের স্টুডেন্ট এলো নিলস বোর, নিলস বোর বললো না, ইলেকট্রন গুলো পার্টিকুলার একটা অরবিটে ঘুরছে, যে কোনো অরবিটে ঘুরছে না। তো এত দূর অব্দি সব ঠিক ছিল, ঠিক আছে, আমি অ্যাটমিক স্ট্রাকচারটা তোদের শর্টে রিভাইজ করিয়ে দিলাম। তো এত দূর অব্দি সব ঠিক ছিল গল্প। এতদিন আমরা জানতাম ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটমের ভেতরে থাকে। কিন্তু হঠাৎ একদিন ডি ব্রগলি বলে একজন লোক এলো, উনি বললো আমার একটা কথা বলার আছে। ডি ব্রগলি বললো কি কথা বলার আছে আপনার? তো ডি ব্রগলি বললো যে দেখুন আমার মনে হয় যদি ফোটন একটা ছোট্ট পার্টিকেল হয়ে, ছোট্ট, আমরা প্রথমে ভেবেছিলাম ফোটন একটা পার্টিকেল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ফোটনের মধ্যে ডিফ্র্যাকশন হয়, ঠিক আছে, এবং সেটা ওয়েভ নেচার শো করে, ঠিক আছে, স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি। তো ফোটনকে একটা পার্টিকেল হিসাবেও কনসিডার করি, এবং আমরা সেম ওয়েভ একটা ওয়েভ হিসাবেও কনসিডার করি। ফোটনের যে ডুয়াল নেচার আছে সেটা আমরা দেখেছি। তখন ডি ব্রগলি বলল দেখুন তাহলে একটা কথা তো এখান থেকে বুঝতে পারছি, যদি কোনো স্মল, খুবই ক্ষুদ্র কোনো পার্টিকেল যদি হাই ভেলোসিটিতে থাকে, তাহলে তার মধ্যে একটা ওয়েভ নেচার চলে আসে। এবং ইলেকট্রন যেহেতু খুব একটা ছোট্ট পার্টিকেল এবং তারও ভেলোসিটি খুব হাই, ঠিক আছে, 10⁻37 কিলোমিটার পার সেকেন্ডের রেঞ্জে আছে ইলেকট্রনের ভেলোসিটি। তো এত হাই ভেলোসিটি, তাহলে ওরও তো একটা ওয়েভ নেচার থাকতে পারে। তখন সবাই বলছিল আরে আপনি কি পাগলের মতো কথাবার্তা বলেন, সব তো প্রুভ হয়ে গেছে, নিলস বোর বলে দিয়েছে এইভাবে হয় না। বলছে না, আমার কেন জানি মনে হচ্ছে এটা হবে।
তারপরে এটা বলে উনি মারা গেছিলেন। তারপরে হাইজেনবার্গ এসে বললেন হ্যাঁ ডিব্রগলি ঠিক বলছিল। হাইজেনবার্গ কি বললেন, আনসার্টেনিটি প্রিন্সিপাল দিলেন, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেখান থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করলো না ইলেকট্রনের ওয়েভ নেচারও আছে এবং পার্টিকেল নেচারও আছে। লাস্টে গিয়ে ইলেকট্রনের যে ওয়েভ নেচার, এটা ডেভিসন অ্যান্ড জার্মার বলে দুজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন, ওনারা এটা এক্সপেরিমেন্টের থ্রু এটা প্রুভও করেছিলেন। এই সব কিছু ঘটনা হওয়ার পর একটা জিনিস বোঝা গেল যে ইলেকট্রন এরকম ওই পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে সেরকম নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু এইভাবে ইলেকট্রন ঘোরে না। ইলেকট্রন কি হয়, একটা 3D স্পেসে থাকে, একটা 3 ডাইমেনশনাল স্পেস, মানে যার একটা হাইট আছে, একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে। তার মানে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস আছে, একটা 3D স্পেসের মধ্যে থাকে। এবং যখনই এই 3D কথাটা আসবে তখনই ওখানে প্রচুর ধরনের অঙ্ক ঠঙ্ক চলে আসে। সেই অঙ্ক টঙ্ক সলভ করে আমরা কিছু অরবিটালের স্ট্রাকচার বের করেছি। ঠিক আছে, সেসব অঙ্কটা তোদের শিখতে হবে না, এগুলো কোয়ান্টাম কেমিস্ট্রির অঙ্ক। বোঝা গেল কিভাবে অরবিটালের কনসেপ্টটা এলো? বল একটু। তাহলে 3D পার্টটা নিয়ে অরবিটাল বলছো? একদম 3 ডাইমেনশনাল স্পেসে যেখানে ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাকেই অরবিটাল বলে। কি বললাম? 3 ডাইমেনশনাল স্পেসে যেখানে ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাকে অরবিটাল বলে। আমি ইংলিশে লিখে দিচ্ছি, ইট ইজ depicted as a 3D 3D 3 ডাইমেনশন, 3D মানে 3 ডাইমেনশন, আমি আর বড় করে লিখছি না, where the 3D স্পেস লিখে দেখেন, 3D স্পেস where the probability, খুব ইম্পর্টেন্ট কথা, probability of finding electron is maximum। ঠিক আছে, হ্যালো, তো বেরিয়ে গেলি নাকি? না না না, এসে গেছি, একটা ফোন আসছিল ওর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে অরবিটাল বেসিক্যালি কি হলো, একটা 3D স্পেস যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কোথায় হাইয়েস্ট, এইটাই হচ্ছে অরবিটাল, আর কিচ্ছু না। বেসিক্যালি আমি একটা এক্সাম্পল দিয়ে বাচ্চাদেরকে বোঝাই, তোরাও ছোট, তোদেরকেও বলি। ধর তোর সাথে তোর মায়ের 10 দিন দেখা হয়নি, ঠিক আছে, তোর মা কোথাও একটা ঘুরতে গেছিল, তুই বাড়িতে ছিলি, কিন্তু তুই প্রতি সোমবার করে কোনো একটা জায়গায় হয়তো পড়তে যাস, ঠিক আছে, এবং কখন যাস, ধর বিকেল 7টার সময় যাস। এবার তোর মা অনেক দিন বাদে বাড়িতে ফিরছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, ওপর দিয়ে একটা এলিয়ান এলে তোর মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার মেয়ে, এবং সেটা হচ্ছে সোমবার 7টার সময় তোর মায়ের সাথে একটা এলিয়ানের দেখা হয়েছে, তো বলছে আচ্ছা আপনার মেয়ে এখন কোথায় আছে। এবার তোর মা তো জানে না তুই কোথায়। তোর মা যদি খুব সাইন্টিফিক মাইন্ডেড হয়, তোর মা তাহলে তখন কি বলবে, দেখুন আজ তো সোমবার এবং এখন টাইম হচ্ছে 7টা বাজে, তাহলে আমার মেয়ের এখন এই পুরো ইউনিভার্সের, মিল্কি ওয়ে গ্যালাক্সির, সানের সোলার সিস্টেমের, আর্থ প্ল্যানেটে, এশিয়া কন্টিনেন্টে, ইন্ডিয়া কান্ট্রিতে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে, কলকাতা শহরে, অমুক এলাকার এই বাড়িতে এত নম্বর ঘরে থাকার প্রবাবিলিটি হাইস্ট। বলতে পারলাম না? তোর মা কি বলে দেবে যে ডিরেক্ট হ্যাঁ ওখানেই পাওয়া যাবে? না, কারণ তোর তো সেদিন পেটে ব্যথা হতে পারে, তুই তো বাড়িতেও থাকতে পারিস, হতে পারে কি পারে না? হ্যাঁ, মানে চান্স হাই কিন্তু একদম কনফার্ম। কনফার্ম নয়, তাই জন্যই তো কে এসেছিল, হাইজেনবার্গ এসেছিল। হাইজেনবার্গ কি বলেছিল, হাইজেনবার্গের আমি বলেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারটা রিভাইজ করতে, পড়োনি? আনসার্টেনিটি সামথিং, আনসার্টেনিটি প্রিন্সিপাল, ফর্মুলাটা কি ছিল আর মনে আছে? ডেল পি ডট ডেল এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু h/4 পাই। ডেল পিটা হচ্ছে মোমেন্টামের আনসার্টেনিটি, দ্যাট ইজ ভেলোসিটির আনসার্টেনিটি, এক্সটা হচ্ছে পজিশনের আনসার্টেনিটি। বলছে আমি যদি পজিশন অ্যাকিউরেটলি বলতে পারি তাহলে আমি মোমেন্টাম অ্যাকিউরেটলি বলতে পারবো না, আর যদি আমি মোমেন্টাম অ্যাকিউরেটলি বলতে পারি তাহলে আমি পজিশন একসাথে মানে সাইমালটেনিয়াসলি অ্যাকুরেটলি বলতে পারবো।
তো দুটো অ্যাকিউরেসি কোনো দিন সেম ভাবে অ্যাকিউরেটলি বলা পসিবল নয়। বলতে পারলাম না পারলাম না? এটার উপর হিউজ ম্যাথামেটিক্স আছে। এই ইকুয়েশনটা আমরা খুব ইজিলি ক্লাস 11-12 লিখে দিই, বাট এটার ডেরিভেশনটাই হচ্ছে 4-5 পাতা। কখনো পারলে ইউটিউবে খুলে দেখিস, ডেরিভেশন অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বিশাল বড় একটা ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তো আনসার্টেনিটি আমাদের আছে বলেই আমরা সবসময় ইলেকট্রনের অবস্থানকে, ইলেকট্রনের পজিশনকে একটা 3D স্পেসে অ্যাজ আ প্রবাবিলিটি কাউন্ট করব, অ্যাজ আ প্রবাবিলিটি কাউন্ট করব। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ ঠিক আছে। এই জন্য একটা টার্ম তোরা শুনবি যেটাকে বলে ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন ক্লাউড নামটা শুনেছিস কোনোদিন? হোয়াট ইজ ইলেকট্রন ক্লাউড? ইলেকট্রনের মেঘ। দেখবি কখনো আকাশের দিকে তাকিয়ে থাকবি, দুটো মেঘ কখনো দেখেছিস এইভাবে, ধরো এটা একটা মেঘ, এটা একটা মেঘ, এ দুই দিক দিক দিয়ে আসছে, আস্তে আস্তে দুটো মিলে একটা এরকম বড় মেঘ তৈরি হয়ে গেল। দেখেছিস কোনোদিন? আরে হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেরকম ইলেকট্রনও তাই। ইলেকট্রন কখনো ওরকম একটা ছোট পার্টিকেল হিসেবে থাকে না, ও একটা কি, একটা 3D স্পেসে একটা সারাউন্ডেড একটা ক্লাউড হিসাবে থাকে। তাহলে যখন আমি বলছি এ একটা ইলেকট্রন নিয়ে এসছে, বি একটা ইলেকট্রন নিয়ে এসছে, সেই দুটো জয়েন করে একটা বন্ড হয়ে গেছে, দিস ডাজন্ট মিন দুটো ইলেকট্রন মিলে এরকম বন্ড বানাচ্ছে। ইট মিনস এর একটা ইলেকট্রন ক্লাউড আছে, বি এর একটা ইলেকট্রন ক্লাউড আছে, দুটো ক্লাউড জুড়ে যাচ্ছে, তার ফলে এ এন্ড বি একটা সিঙ্গেল ইলেকট্রন ক্লাউড বানাচ্ছে। বলতে পারলাম না পারলাম না? সো হ্যাঁ এ বুঝলাম। আর বি এর মাঝে একটা এরকম ইলেকট্রন ক্লাউড আছে। দিস ইজ কল্ড ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, আচ্ছা এবারে অরবিটালের কিছু শেপ আছে। এবার কিভাবে এই শেপ গুলো এলো সেগুলো এখন জানার তোদের দরকার নেই। মনে রাখবি এস অরবিটাল। এস অরবিটালের শেপ কি? এটা হয় স্পেরিক্যাল। স্পেরিক্যাল ইন শেপ। স্পেরিক্যাল মিন্স ফুটবল, ফুটবলের শেপ, এরকম ফুটবলের শেপ। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, আমরা সবাই ওয়েভ জানি। ওয়েভ কিরকম দেখতে হয়? আমি একটা ওয়েভ যদি আঁকি, আমার একটা ওয়েভ দেখতে পাই এরকম। এটা ফিজিক্স, ক্লাস 11-12 ফিজিক্স। দিস ইজ ওয়েভ। ওয়েভের কি হয়? একটা পজিটিভ ফেজ হয় আর নেগেটিভ ফেজ হয়, একটা পজিটিভ ফেজ হয় আর নেগেটিভ ফেজ হয়। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনের যে ক্লাউড গুলো হবে বা যে ওয়েভ গুলো হবে তাদেরও একটা পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ থাকবে। বলতে পারলাম না পারলাম না? ঠিক আছে, তাহলে যখন আমি বলছি এস অরবিটালে ইলেকট্রন রয়েছে, তখন ইলেকট্রনের যে ক্লাউডের শেপ দ্যাট ইজ স্পেরিক্যাল, দ্যাট ইজ ফুটবল শেপ, এবং এর মোনোফেজ হয়, মানে এক ও পুরোটাই প্লাসে থাকবে, নয় পুরোটাই মাইনাসে থাকবে, যে কোনো একটা ফেজেও থাকতে পারে। ঠিক আছে, স্পেরিক্যাল শেপ, মোনোফেজ, এবং মনে রাখবি এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। সেন্টার অফ সিমেট্রি মানে, সেন্টার অফ সিমেট্রি বোঝানোর সব থেকে ইজি উপায় হচ্ছে, একটা পয়েন্টে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে তুমি যদি এই সাইডে যাও এবং তার অপোজিট সাইডে যাও, যদি তুমি সেম জিনিস পাও, তাহলে ওখানে একটা সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। এবং ওরা অল ডিরেকশন হতে হবে, মানে এদিকে গেলেও যা পাবো এদিকে গেলেও তাই পাবো, এদিকে গেলেও যা পাবো এদিকে গেলেও তাই পাবো। এবার তুই যদি গেলি বলি আমি এদিকে গেলাম একটা জিনিস পেলাম, এদিকে গেলাম আমি একটা অন্য জিনিস পেলাম, তাহলে কিন্তু এখানে কোনো সেন্টার অফ সিমেট্রি নেই। একটাতেও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে নেই। সব দিকে গেলে যদি সেম পাই, তাহলেই একমাত্র বলতে পারবো যেখানে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। বলতে পারলাম না পারলাম না? হুম, বল। এটা তাহলে স্পেরিক্যাল তারপরে ছাড়া আর স্পেরিক্যাল ছাড়া অন্য আসবো পরে, এখন তুই স্পেরিক্যালটাই বোঝ না। তাহলে দেখ না, স্পেরিক্যাল ফুটবলের মাঝখানে দাঁড়িয়ে তুই যদি ওপরে যাস নিচে যাস তাহলে কি সেম জিনিস পাবি না? হুম তাহলে কি এর মাঝখানে একটা সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, বলতে পারি? হুম হুম হ্যাঁ, তাহলে যেই সব অরবিটালে একটা সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে বা একটা সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে বলা হয়, তাদেরকে বলা হয় গেরাডে। কি বলা হয়? গেরাডে। ঠিক আছে, যেটা জার্মান টার্ম, জার্মান না রাশিয়ান টার্ম আমি ভুলে গেছি। গেরাডে। ঠিক আছে, অনেকে জেরাডে বলে, অনেকে গিরাডে বলে, আসল উচ্চারণটা গেরাডে আর উনগেরাডে। ঠিক আছে, উল্টোটা হবে উনগেরাডে। আমি দেখাচ্ছি কিরকম হয়।
তা গেরাডে। আচ্ছা, নেক্সট হচ্ছে নোডস, নাম্বার অফ নোডস ইজ ইকুয়াল টু 0। হোয়াট ইজ নোড? নোড হলো যে একটা জায়গা যেখানে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। নোড হলো এরকম একটা জায়গা যেখানে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না। এবার তুই বল না, আমি যদি এখান থেকে একটা এরকম প্লেন পাস করি, এরকম এরকম, আমি এটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি, আমি যদি ধর এখান থেকে একটা এরকম প্লেন পাস করি বা এরকম প্লেন পাস করি, এখানে সব এই পুরো জায়গাটাতেই তো ইলেকট্রন পাচ্ছি, এর মধ্যে দিয়ে যে প্লেনটা পাস হচ্ছে পুরো জায়গাটার মধ্যে ইলেকট্রন রয়েছে, এখানেও পুরো ইলেকট্রন রয়েছে, আমি যেখান দিয়ে পাস করি না কেন, যে কোনো একটা প্লেন পাস করি না কেন, সব জায়গাতে ইলেকট্রন পাচ্ছি। বলতে পারছি না, পাচ্ছি না? বল, ইলেকট্রন ডেন্সিটি পাচ্ছি কি পাচ্ছি না? আরে এর ভেতরে তো ইলেকট্রন ভরে পড়ে রয়েছে, তাহলে যেখান দিয়ে আমি প্লেন পাস করি না কেন, তাহলে আমি তো একটা ইলেকট্রন পাবোই, এখানেও পাবো এখানেও পাবো, ইলেকট্রন তো প্রেজেন্ট রয়েছে, একই না? হ্যাঁ। তাহলে আমার এখানে নোড 0, এমন কোনো প্লেনই নেই যেখানে ইলেকট্রন প্রেজেন্ট নেই, এরকম কোনো প্লেনই নেই যেখানে ইলেকট্রন প্রেজেন্ট নেই, তো আমি বলে দেবো আমার নোড 0। বলতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, মনে রাখবি এস অরবিটাল নন ডিরেকশন। বল বল। যেটা বললে হুম। ওটা মানে যে যে মানে যেটা যে অরবিটালের সেন্টার অফ সিমেট্রি আছে তাকে জেরার্ড বলে, তাই তো? যেই অরবিটাল গুলোর সেন্টার অফ সিমেট্রি আছে বা কোনো সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে, সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে, এটা বেসিক ইম্পর্টেন্ট। সেন্টার অফ সিমেট্রি না শুধু, সিমেট্রি অনেক ধরনের হয়, তোদেরকে খুব ছোট করে বলতে গেলে দু ধরনের সিমেট্রি পড়তে হবে, স্টিরিও কেমিস্ট্রিতে গিয়ে দেখবি কত ধরনের সিমেট্রি হয়, ওখানে আমি ম্যাজিক দেখাবো সিমেট্রি, ওটা এখন ছাড়, ঠিক আছে। সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিয়াল অ্যাক্সিস অফ সিমেট্রি, অনেক ধরনের সিমেট্রি পড়বি ওখানে যখন স্টিরিও পড়াবো, বাট আপাতত এটি সেন্টার অফ সিমেট্রি, এখানে শুধু আমরা চেক করছি, ঠিক আছে। যে কোনো একটা সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট থাকলে উই ক্যান সে ইট ইজ গেরাডিক। ক্লিয়ার? ঠিক আছে, যে কোনো একটা সিমেট্রি এলিমেন্ট, আপাতত এখানে সব থেকে ইজিলি যেটা অ্যাভেলেবেল হচ্ছে সেটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, অবভিয়াসলি, তাই জন্য আমরা এটা ওটা দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে একটা কথা আসছে নন ডিরেকশনাল, এস অরবিটাল ইজ নন ডিরেকশনাল। স্যার হোয়াট ইজ নন ডিরেকশনাল? নন ডিরেকশন, তোকে কেউ যদি বলে যে ভাই তোমার লাইফে কোনো ডিরেকশন নেই, তার মানে কি? এ না পড়াশোনা করে না কিছু করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঠিক আছে, কোনো ডিরেকশন নেই, মানে সব দিকেই ও গোল, ঠিক আছে। সেরকম দেখ এরু, এর কোনো পার্টিকুলার ডিরেকশনের দিয়ে কোনো মানে পয়েন্টেড কিছু নেই, চারিদিকেই সমান, তুই এদিক দিয়েও যা, এদিক দিয়ে দেখলেও যা দেখবি, এদিক দিয়েও দেখলেও তাই দেখবি, এদিক দিয়েও দেখলেও তাই দেখবি, চারিদিক দিয়েই সমান, তা কোনো ডিরেকশন নেই। বলতে পারলাম না, পারলাম না? বলতে পারলাম হোয়াট ইজ নন ডিরেকশনাল? আরেকবার একটু বলো। হ্যাঁ, ওরা বলছি, ধর তোকে আমি বললাম কোনো ডিরেকশন নেই বলছে, মানে কেউ বললো না, ধর এই যে আমাকে ধর তোর রাস্তা দিয়ে যাচ্ছিস, তোর বাবা তোকে দেখি বললো দেখ কোনো ডিরেকশন ছাড়া লাইফ, এই ছেলেটার কোনো ডিরেকশন নেই লাইফে, মানে সে কোনো কিছুই করে না, চারিদিক দিয়েই সে গোল, পড়াশোনাতেও ফেল করছে, খেলাধুলাতেও ফেল করছে, কিছুই করতে পারে না সে, সো নো ডিরেকশন, সে শুধু বসে বসে খায় আর ঘুমায়, ঠিক আছে। সেরকম তার মানে কি, আমি যেদিক দিয়ে দেখবো সেদিক দিয়েই সব সেম, মানে এদিক থেকেও দেখ, দেখলে গোল, এদিক দিয়ে দেখলেও সেম টাইপের, এদিক দিয়ে দেখলেও সেম, এদিক দিয়ে দেখলেও সেম, এদিক দিয়ে দেখলেও সেম, এদিক দিয়ে দেখলেও সেম, এদিক দিয়ে দেখলেও, যেদিক দিয়ে দেখবি একদম সেম জিনিস দেখতে পাবি। বলতে পারছি না, পারছি না? আর এটা ফুটবলকে তুই ইমাজিন কর না, এটা সাদা রঙের পুরো ফুটবলকে ইমাজিন কর, তুই যেদিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, জিনিসটাই কিছু চেঞ্জ হবে না। না, ব্যাস, সো ইট ইজ নন ডিরেকশনাল। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না? এবার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবি, এস এর শিল্ডিং পাওয়ার। আচ্ছা, এখানে আমি দুটো জিনিস একটু বলে দিচ্ছি, এই দুটো পয়েন্ট একটুখানি একদম মুখস্থ করে ফেলো। এক হচ্ছে শিল্ডিং পাওয়ার, শিল্ডিং পাওয়ার
আর একটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার। ঠিক আছে, এই দুটোর অর্ডার সেম হয়। সব থেকে বেশি এস এর এস, পি, ডি, এফ, এই হচ্ছে এর অর্ডার। ঠিক আছে, এদের অর্ডার শিল্ডিং পাওয়ার আর পেনিট্রেশন পাওয়ার দুজনের অর্ডার সেম। সব থেকে বেশি কার? এস অরবিটালের, তারপরে পি অরবিটাল, তারপরে ডি অরবিটাল, তারপরে এফ অরবিটালের সব থেকে কম। ঠিক আছে, এফ অরবিটালে খুবই কম, মানে এরকম ভাবে দেখানো যায় ইজ ভেরি ভেরি লেস। ঠিক আছে, তো এটা মানে কি শিল্ডিং? শিল্ড কথাটার অর্থ কি? তোকে ধর আমি বললাম তোকে আমি শিল্ড করছি, তার মানে কি তোকে আমি কোনো কিছু বাইরের থেকে শিল্ড করছি। ঠিক আছে, তোমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার পড়ে থাকো ওখানে তুমি এই শিল্ডিং এফেক্টের ব্যাপারে পড়বে, যার জন্য জেড এফেক্টিভ বলে কনসেপ্টটা আসে। জানি না রিভাইজ করেছিস কিনা, ওখানেই এই শিল্ডিং এর কথাটা আসে। শিল্ডিং মানে একদম এস অরবিটালটা কি হয়, নিউক্লিয়াসের একদম কাছাকাছি থাকে। এটা যদি নিউক্লিয়াস হয়, এস অরবিটালটা একদম এরকম ভাবে সার্কুলার ভাবে গোল করে ঘিরে থাকে। সব থেকে কাছাকাছি যে থাকে সে হচ্ছে এস অরবিটাল। সব থেকে কাছাকাছি কে থাকে? এস অরবিটাল। তাই জন্য এস অরবিটাল নিউক্লিয়াসকে সব থেকে ভালোভাবে ঘিরে ধরতে পারে। দ্যাটস ওয়াই ওর শিল্ডিং পাওয়ার সব থেকে বেশি। এবং যেহেতু ও সব থেকে ভেতরের দিকে থাকে, মানে নিউক্লিয়াসের কাছে থাকা মানে কি অ্যাটমের ভেতরের দিকে থাকা, তার মানে ওর পেনিট্রেশন পাওয়ার, ও সব থেকে গভীরে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তাই জন্য ওর পেনিট্রেশন পাওয়ারও সব থেকে হাই। বলতে পারলাম না পারলাম না? বল। বল। আরে হ্যাঁ না তো বল। এই শিল্ডিং পাওয়ার আর পেনিট্রেশন পাওয়ার ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড, আচ্ছা ডিপেন্ড করে কার ওপর, এটা এখন বুঝতে গেলে তো অ্যাটমিক স্ট্রাকচার আমার পুরোটা পড়াতো। যাই হোক, এটা ডিপেন্ড করে কার ওপর, এটা বোঝার থেকে বেটার তুই এইভাবে বোঝ, যে সব থেকে ভেতরের দিকে থাকবে। এস অরবিটাল সব থেকে ভেতরে থাকে। এইটা কেন ভেতরের দিকে থাকে এটা বোঝাতে গেলে তো পুরো অ্যাটমিক স্ট্রাকচার তোমার কনসেপ্ট বোঝাতে হবে। এখন ওটার তো টাইম নেই বাবা। এই জন্য বলেছিলাম নিজের থেকে একটু পড় অ্যাটমিক স্ট্রাকচারটা, এই জন্য বলেছিলাম এতদিন আমার যখন এসেছিল। তা আমি তাও একটা শর্ট ফর্মে বলার চেষ্টা করছি। এস অরবিটালকে তুই দেখবি, যখন তুই ইলেকট্রনিক কনফিগারেশন লিখিস দেখবি আমরা সবসময় এস অরবিটালকে সবার আগে লিখি 1s। দেখবি এস দিয়ে ভরা শুরু করি, তাই তো? হ্যাঁ, হুম এবার এস দিয়ে কেন ভরা শুরু করি? আমরা ওখানে নিয়মটা কি, সব থেকে স্টেবল অরবিটালের ভেতর সবার আগে ইলেকট্রনটা পৌঁছাবে। দ্যাট ইজ দ্য মেইন রিজন ছিল ওটা, দ্যাট ইজ দ্য মেইন রিজন। তাহলে সব থেকে স্টেবল অরবিটাল কি হবে? যে নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি থাকবে। আরে ভাই আমি এইমাত্র স্টেবিলিটির কথা বলেছিলাম, মানে অ্যাট্রাকশন। নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, ওরা সব থেকে বেশি অ্যাট্রাকশন কে শো করবে? যে সব থেকে কাছাকাছি থাকবে। আর যে সব থেকে কাছাকাছি থাকবে হ্যাঁ সে সব থেকে বেশি স্টেবল হবে। এস অরবিটাল সব থেকে কাছাকাছি থাকে, এস অরবিটাল সব থেকে বেশি স্টেবল হয়, তাই জন্য এস অরবিটাল প্রথম ইলেকট্রনটা ঢোকে। বলতে পারলাম না পারলাম না? ঠিক আছে। হ্যাঁ, তো এস অরবিটাল নিউক্লিয়াসের সবার কাছাকাছি থাকে। ঠিক আছে, এবং একটা কথা ভাব, এরকম ভাবে একটা ইমাজিন কর, তোকে একটা গল্প বলি, বাচ্চাদের আমি এভাবে বোঝাই। ঠিক আছে, ধর ক্লাসের মাঝখানে এরকম, ক্লাসটা ধর এরকম এরকম ভাবে ক্লাসে বেঞ্চ পাতা আছে। এবার এই মাঝখানে একটা সুন্দর মতো মহিলা বসে আছে, যাকে ক্লাসের সব ছেলেগুলো লাইন মারছে। একে সব থেকে বেস্ট লাইন কে মারতে পারবে? যে এই সব থেকে ফ্রন্ট বেঞ্চে বসে আছে। হ্যাঁ কি না? হ্যাঁ আর ও বাকি ছেলেগুলোকে ভাগানোর চেষ্টা করবে। তাহলে দিস গাই বিকাম আ শিল্ড ফর দিস লেডি। হ্যাঁ কি না? হুম তাই না? তাহলে ইলেকট্রনও তাই করে। এইটা যদি নিউক্লিয়াস হয় আর এই ফার্স্ট সেলের ইলেকট্রন গুলো ওই পেছনের সেলের ইলেকট্রন গুলোকে রিপেল করে দেয়, তাহলে ভাগ ভাগ ভাগ, এটা শুধু আমার, নিউক্লিয়াস শুধু আমার। বলতে পারলাম না পারলাম না? কিন্তু নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এতটাই বেশি, সেই মহিলার সৌন্দর্য এতটাই বেশি,
যে সে অনেক দূরের ইলেকট্রন অবধি পর্যন্ত অ্যাট্রাক্ট করে রেখে দেয়। বোঝাতে পারলাম না পারলাম না? বল। এটাকেই বলে শিল্ডিং এফেক্ট। হুম, ঠিক আছে, এস যেহেতু সবার সামনে থাকে, দ্যাটস ওয়াই শিল্ডস বেটার। পি তারপরে থাকে, তাই জন্য পি একটু কম শিল্ড করে। ডি আরো পেছনে থাকে, তাই আরো একটু কম শিল্ড করে। আর এফ একদমই পেছনে থাকে, ও তো মানে নায়ের খাতায় শিল্ডিং। ঠিক আছে, ওর শিল্ডিং এফেক্ট শো করে না বলে অনেক কিছু ঘটে যায়, ল্যান্থানাইট কন্ট্রাকশন এইসব ঘটে। ঠিক আছে, এগুলো পরবর্তীকালে দেখবো আমরা। পিরিয়ডিক টেবিল তো তোদের নেই, যাই হোক আমরা পড়লে দেখবো। আচ্ছা বল, বুঝতে পারলি কি পারলি না এবার দুজনেই বল। আর পেনিট্রেশন পাওয়ারটা কি? পেনিট্রেশন মানে সব থেকে ভেতরে আছে, তাই গভীরে কে আছে, নিউক্লিয়াসের কাছাকাছি কে আছে, ওটাকে পেনিট্রেশন বলে। যে সব থেকে আচ্ছা, কাছাকাছি থাকবে সেই সব থেকে বেশি শিল্ড করবে, একই না? তোকে সব থেকে বেশি শিল্ড কে করবে? তোর মা বাবা, কারণ তোর মা বাবা সব থেকে ক্লোজ তোর, একই না? হুম হুম, বুঝতে হ্যাঁ, পেরেছি। হুম হুম, দ্যাটস বুঝতে দ্য পারছি, সেম ঠিক থিং। আছে। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসি পি অরবিটালে। আমি আজকে অরবিটাল গুলো করিয়ে ছেড়ে দিচ্ছি, দয়া করিয়া একটুখানি এগুলোকে রিভাইজ করিবেন। আমি বলেছিলাম এনসিআরটি থেকে কেমিক্যাল বন্ডিংটা একবার রিডিং মারতে, আপনারা কেউ মারেন নাই আমি জানি, নিশ্চয়ই মারা হয়নি রিডিংটা। সেটিগুলো আবার নামাতে হবে। এনসিআরটি ডাউনলোড করে নিবি, জাস্ট একটা ক্লিক, ওয়ান ক্লিক হবে। দরকার পড়লে আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আমাকে বলবি। একটা তো চ্যাপ্টার, কতক্ষণ লাগবে রিডিং মারতে? শুয়ে শুয়ে গল্পের বইয়ের মতো রিডিং মারবি? এনসিআরটি তে গল্পই লেখা আছে, কোনো কিছু এরকম ভাবে একদম হাইফাই ল্যাঙ্গুয়েজে লেখা নেই। কেন বলছি বলতো? তোদের একটা জিনিস বুঝবি, তোদেরকে বেশি টাইম এই পেপারের পিছনে দিলে হবে না। ইউ হ্যাভ টু গিভ টাইম টু ইউর আদার পেপার্স। এটা তোর পাসের পেপার, এখানে জাস্ট তোকে একটা ঠিকঠাক নাম্বার নিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এই নাম্বার অ্যাড হবে না তোর। দিস নাম্বার উইল নট বি অ্যাডেড টু ইউর সিজিপিএ, পাস পেপারের নাম্বার। মেইন তোর ফোকাস হওয়া উচিত। হ্যাঁ, অ্যাড হয় তো? লাস্টে গিয়ে তুমি যখন অ্যাডমিশন নেবে এমএসসি তে, তোমার শুধু অনার্সের নাম্বার দেখবে। ও পাসের মার্কস তখন এই মাইনরের মার্কস তখন দেখবে না? মাইনরের মার্কস কিছু লাগে না অত। হ্যাঁ, এবার প্রথমে কিন্তু সিলেকশন সিজিপিএ বেসিসে করে। এবার ধর সিজিপিএ টা তো কমে যায় যখন নাম্বার তুই বাসে মার্কস তুলবি না। ঠিক আছে, সিজিপিএ অনুযায়ী ওরা র্যাঙ্ক লিস্ট তৈরি করে সব সময়। বাট যে কোনো বাইরের ইউনিভার্সিটি তুই যদি দেখিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে ক্যালকাটার বাইরে যে কোনো ইউনিভার্সিটি তুই দেখবি, ওরা পাস মার্কস দেখে না, ওরা মেন দেখে হচ্ছে কত ইসে পেয়েছে। বাট হ্যাঁ, এই জন্য আমি যে পাসকে অবহেলা করে দেবো তা নয়, পাসের ইম্পর্টেন্ট, কারণ ওটা আমার সিজিপিএ তে অল্প হলেও রিফ্লেক্ট করবে। বাট মেন হচ্ছে মেন তো তোর অনার্স মার্কস অলওয়েজ। আমাকেও সব জায়গায় যখনই আমি গেছি না কেন, আমাকে যখন যে অনার্সে কত ছিল, পাস কেউ জিজ্ঞেস করে না। আমার অনার্সে 80%-এর ওপর নাম্বার ছিল, তো দ্যাটস ওয়াই। তো অনার্সের সবসময় ইম্পর্টেন্ট, অনার্স ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাস ইজ পাস। পাসটা পাস করতে হবে ঠিকঠাক ভাবে, একটা ঠিকঠাক নাম্বার নিয়ে, ব্যাস। 70% নাম্বার যদি থাকে পাসে, ওরা কিছু দরকারই নেই। 72, 70%-এর আপ চলে গেছিস মানে তুই হেভি ভালো। 70% নাম্বার মিনিমাম দরকার, ব্যাস, এর বেশি আর কিছু না। আর পাসে তোদের মানে কোশ্চেন খুব সোজা করে, এটা জেনে রাখ। পাসের কোশ্চেন কোনো ব্যাপারই না পাস করা, একদম। ঠিক আছে, ঠিক তোদের আছে। তোদের ফার্স্ট সেমিস্টারেও ছিল না কেমিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে ছিল। ওরা তো পাস করে গেছিস। হ্যাঁ, ওটা হুম। পাস করে গেছি। হ্যাঁ, তাহলে ওখানে তুই সিলেবাস মনে করে দেখ কি ছিল কোশ্চেনের উপর। আমি তো কোশ্চেন দেখেছিলাম, মানে যা বানিয়ে দিয়েছি তোর বন্ধুকে, তাই এসছে মোটামুটি। ওই
কোশ্চেন খুব ইজি থাকে, পাসের কোশ্চেন কোনোদিন ক্যালকাটা ইউনিভার্সিটি টাফ করে না, পরে হচ্ছে অনার্সের কোশ্চেনটা। তো টাইম সবসময় বেশি অনার্সকেই দিবি, পাস ঠিক আছে করে নেবো। ওই জন্য বলছি এনসিআরটা পড় একবার, দেখবি আরো ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। কিছু বোঝ না বোঝ রিডিং মার। আচ্ছা, এটা হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালের শেপ হচ্ছে ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল, এই জিনিসগুলো তুই যদি এনসিআরটি একবার রিডিং মেরে নিতি, দেখতি তোর বুঝতে আরো সুবিধা হবে কিরকম হবে না হবে। ডাবল ডাম্বেল। আচ্ছা, সবাই জিমে ডাম্বেল দেখেছে, ডাম্বেল কিরকম হয়, এরকম। এই হচ্ছে ডাম্বেল, তাই তো? এরও দেখ তাই আছে, এই মাঝখানে ডট আছে, এদিকে একটা লোব আছে, এদিকে একটা লোব আছে। দিস ইজ কল্ড ডাবল ডাম্বেল। এবং এর ফেস দেখ, এই ফেসটা যদি, এই লোবের ফেস যদি পজিটিভ হয়, এই লোবের ফেস কিন্তু নেগেটিভ হবে, অপোজিট। ঠিক আছে, তাহলে আমি এদিক থেকে আসলে নেগেটিভ ফেস দেখবো, এদিক থেকে আসলে পজিটিভ ফেস দেখবো, তার মানে এটা ডিরেকশন। বুঝতে পারলাম না? ডিরেকশন আছে এর একটা। এবং এর কোনো সেন্টার অফ সিমেট্রি নেই। দেখ, এদিক থেকে দিয়ে গেলে পজিটিভ, উল্টো দিকে গেলে নেগেটিভ, সেম নেই। তাহলে এটা একটা নো সেন্টার অফ সিমেট্রি। সো আমি কি বলবো, এটা একটা উনগেরাডে। আনগেরাডে বলবি না, উনগেরাডে। যে যা হচ্ছে বলো, অনেকে বলবে আনগেরাডে বলো না, উনগেরাডে। কারণ এই ভাষাটা আমাদের ভাষা নয়, দিস ইজ রাশিয়ান বা জার্মান, আমি ঠিক জানি না, ভুলে গেছি। সো এটাকে উনগেরাডে বলে, আমাদের প্রফেসর এটা আমাদের শিখিয়েছিল। আচ্ছা, এবার দেখ, এই মাঝখানের এই পয়েন্টে দেখ কোনো ধরনের ইলেকট্রন প্রেজেন্ট নেই। সো এখান থেকে যদি একটা প্লেন পাস করি, এই প্লেনে কোনো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে না। সো দিস প্লেন ইজ কল নোড। তাহলে একটা নোড প্রেজেন্ট আছে। নাম্বার অফ নোড আমি বলতে পারি 1। বলতে পারছি না? এই নোটটা আরেকবার বলবে? তুই দেখ, ওইখান দিয়ে যে আমি প্লেনটা পাস করেছি, ওখানে কোনো ইলেকট্রন ক্লাউড প্রেজেন্ট আছে? ইলেকট্রন ক্লাউড তো এই দু সাইডে আছে, এখানে আছে, এখানে আছে। এইখানে কোনো ইলেকট্রন প্রেজেন্ট আছে মাঝখানে? বল বল। না, নেই নেই। নেই। তাহলে আমি ওটা কি ভ্যাকেন্ট, বলেছিলাম? মানে ভ্যাকেন্ট হ্যাঁ, জায়গা। একদম। আমি কি বলেছিলাম? নোড মানে সেই প্লেন যেখানে কোনো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে না। ক্লিয়ার? বোঝা গেল না? তার মানে এপার আর ওপার মানে টোটাল যদি একটা প্লেন হয়, তার মানে নোড একটা হবে, তাই তো? একদম তাই। দেখ, এখান থেকে এইভাবেই তো প্লেনটা পাস করতে পারি, আর তো কোনোভাবে প্লেন পাস করতে পারি না। কিন্তু সোজা একটা প্লেন পাস হুম। করে দিলাম, তো এই প্লেন, এখানে এই প্লেনে কোনো ধরনের নেই, তাহলে একটা নোড আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমি ধরি ডি অরবিটাল, এটা পি অরবিটাল হয়ে গেল, এবার ডি অরবিটাল। আচ্ছা, এটা কি ডাবল ডাম্বেল লিখেছিলাম? সরি, এটা ডাম্বেল শেপ, ভুলে গেছি। দিস কল ডাম্বেল শেপ। ঠিক আছে, ডাম্বেল শেপ। এবার ডি একটা অরবিটাল। একটা প্রশ্ন আমার, বল বল বল। একবার ওই সাইডটা যাও। যাবো আগেরটা? আচ্ছা, গেলাম। এখানে একদম আমরা সোজা মানে একদম পারপেন্ডিকুলার একটা প্লেন ধরেছি, কোনো ডায়াগোনালি প্লেন ধরলে কি নোট বাড়বে না? দেখ দেখ, তুই কি লাইন আঁকার সময় কোনোদিন বেকা লাইন আঁকিস? না। ওরকম ব্যাপারটা নয়, এটাও একটা নোট, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এটা সিমেট্রিক ভাবে সবকিছু করা। এটা তুই যে বলবি আমি 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 নোট এইভাবে আঁকবো, আমি ব্যাকা আঁকবো না, ঠিক আছে, তুই ব্যাকা আঁকতে পারিস, তুই সেটা তুই এইখান দিয়ে পাস কর, এইভাবে পাস কর, এইভাবে পাস কর, এইভাবে পাস কর, যেভাবে পাস কর, ওই একটাই পয়েন্টকে তুই রেফার করছিস, তুই কি অন্য কোনো পয়েন্টকে রেফার করছিস? না, একটাই মানে একটা পয়েন্ট থেকেই যাচ্ছে। তা তুমি যেইভাবেই দেখাও না কেন, দ্যাট ইজ দ্য নোট। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল? আমরা চেষ্টা করি সবসময় আঁকাগুলোকে একটু সিমেট্রিক্যাল করার। কেন? দেখতে সুন্দর লাগে, প্রথম কথা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাথামেটিক্যালি কারেক্ট হয়। ঠিক আছে, দেখ বাবা, যা আমি এখানে আঁকছি সব কিন্তু ম্যাথামেটিক্স। কেমিস্ট্রির আধা জিনিস ম্যাথামেটিক্স থেকে এসছে, কিন্তু ম্যাথামেটিক্সটা কেমিস্ট্রিতে শো হয় না। এটাই হচ্ছে মেন প্রবলেম। বেসিক্যালি এগুলো ফিজিক্সের কাজ। অরবিটালের ডায়াগ্রাম ফায়াগ্রাম এগুলো যারা আবিষ্কার করেছে, ফিজিক্সের লোক ছিল, ফিজিক্স আর ম্যাথামেটিক্সের, থিওরিটিক্যাল ফিজিক্স আর থিওরিটিক্যাল ম্যাথামেটিক্স। এক্সপেরিমেন্ট থেকে এগুলো আসেনি কোনোদিন। আচ্ছা, ডি অরবিটাল এর শেপ হচ্ছে ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল।
মানে দুটো ডাম্বেল থাকবে, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে একটা এইভাবে ডাম্বেল থাকবে আর একটা এইভাবে ডাম্বেল। এই ডি অরবিটাল আমি ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসি, এই এই অ্যাঙ্গেল। এবং ফেজ দেখ, এইটা যদি প্লাস হয় এইটা নেগেটিভ হবে, এইটা যদি নেগেটিভ হয় এটা প্লাস হবে। সরি, আমি সেই জিনিসটাই দাঁড়া, এইটা যদি কিভাবে আঁকতাম, আচ্ছা এটাকে পাশাপাশি করা যাবে, সরি। হ্যাঁ এবার দেখ, এখানে যখন প্লাস মাইনাসটা দিবি মনে রাখবি পাশাপাশি সেম আসবে। প্লাস, যদি এটা প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, যদি এটা মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে, আর এটা তখন আবার মাইনাস হবে। পাশাপাশি যেন সেম না আসে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, পাশাপাশি সেম হয়ে গেলে কি হয়, দুটো জুড়ে যায়। ঠিক আছে, ওটা পরবর্তীকালে দেখব, পাই বন্ড ফরমেশনের সময় দেখাবো কিভাবে জুড়ে যায়, এখন দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম কথা, এর দুটো ক্যারেক্টার, দুটো টাইপের হয়। একটা হচ্ছে নন অ্যাক্সিয়াল। আচ্ছা, যারা 11-12 সায়েন্স তো সবার ছিল, কেমিস্ট্রি সবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 12-এ একটা চ্যাপ্টার আমরা করেছিলাম যার নাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ডিএনএস ব্লক। কোঅর্ডিনেশন কম্পাউন্ড হ্যাঁ হ্যাঁ করেছিলাম। করেছিলাম না? ওখানে এই ডি অরবিটালের নন অ্যাক্সিয়াল আর অ্যাক্সিয়াল নিয়ে আমরা প্রচুর পড়েছিলাম একটা টপিকে যার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। মনে পড়ে? আরে এরকম একটা ডায়াগ্রাম ছিল, মনে আছে? আমি দেখাচ্ছি, আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখবি মনে পড়ে যাবে এক্ষুনি সব। ঠিক আছে, দেখ তো এরকম ডায়াগ্রাম মনে পড়ে একটা, এরকম ওপরে দুটো যেত, নিচে এরকম তিনটে আসতো, এরকম একটা ডেল্টা ও লিখতাম, মনে পড়ছে কিছু? হ্যাঁ হ্যাঁ, কিছু মনে পড়ছে না এগুলো? হ্যাঁ ডায়াগ্রামটা দেখেছি, কিন্তু এই জিনিসটা কি বলতো? সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই মেরেছে, আচ্ছা, সব ভুলে খেয়েছে রে। দেখতে হবে আরেকবার। আরেকবার দেখতে ঠিক হবে। আছে, ছেড়ে দে, ওটা লাগবে না তোদের, আমি জাস্ট দেখলাম মনে আছে কিনা। ওখানেই ছিল ডি অরবিটাল দু ধরনের হয়, যেটা হচ্ছে ডি অরবিটাল নন অ্যাক্সিয়াল কোনগুলো, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই তিনটে হচ্ছে আমার নন অ্যাক্সিয়াল। আর অ্যাক্সিয়াল দুটো হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। মনে রাখবি যে নন অ্যাক্সিয়াল গুলো, নন অ্যাক্সিয়াল মানে যেটা অ্যাক্সিসের ওপর নেই, যেরকম ধর ডি এক্স ওয়াই মানে কি, এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে আছে। এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তার মানে এই মাঝখানে আছে, এরকম ভাবে। আমি কি শিখেছি, এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, আর এটা প্লাস হবে তখন এটা মাইনাস হবে। যখন ডি ওয়াই এক্স কি শিখেছি, এটা ওয়াই আর জেড অ্যাক্সিস এর মাঝখানে আছে, তাহলে এটা কি হবে, আবার শিখেছি, এটা যদি প্লাস করো এটা মাইনাস করে দিও, এটা প্লাস করলে এটা মাইনাস করে দিও। আর ডি জেড এক্সটা কিরকম হবে, এটা জেড আর এক্স অ্যাক্সিস এর মাঝখানে আছে, জেড আর এক্স অ্যাক্সিস এর মাঝখানে আছে। বলতে পারছি না, পারছি না? ঠিক আছে। এই প্লেসমেন্টের ওপর এদের নাম হয়েছে। এক্স ডি এক্স ওয়াই মানে ডি অরবিটালটা এক্স ওয়াই প্লেনে আছে, ডি অরবিটালটা এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন কোনটা, এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে যে প্লেন আছে দ্যাট ইজ কল্ড এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, ওয়াই আর জেড অ্যাক্সিস এর মাঝখানে যে প্লেন আছে সেখানে যখন প্রেজেন্ট আছে দ্যাট ইজ কল্ড ডি ওয়াই জেড। আর ডি জেড এক্স মানে কি, এক্স আর জেড অ্যাক্সিস এর মাঝখানের প্লেনে প্রেজেন্ট রয়েছে। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? ঠিক আছে। ঠিক আছে, আরে এই ভদ্রলোক কিরম দেখতে হবে, আরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মিনস ওয়াই আর এক্স অ্যাক্সিসের ওপরে আছে, কারণ এটা অ্যাক্সিয়াল, কারণ এটা অ্যাক্সিয়াল। এটা হচ্ছে যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা আমার ওয়াই অ্যাক্সিস হয়, প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, এরকম ভাবে এটা হবে। ঠিক আছে, এটা কি হয়ে গেল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। আর ডি জেড স্কোয়ারটা একটু জাস্ট মনে রাখতে হবে, এটা একটা স্পেশাল কেস, এটা এরকম জেড অ্যাক্সিসের ওপর থাকে,
এই এই আর মাঝখানে না এরকম একটা রিং থাকে, রিং মাঝখানে কি থাকে, একটা রিং থাকে। ঠিক আছে, এদের ব্যাপারে কিছু কিছু জিনিস একটু বলে দিই। এখানে কতগুলো করে নোড তোরা দেখতে পাচ্ছিস বলতো? এই জি জে স্কোয়ারটা এটাকে ছেড়ে দে, এটা একটা স্পেশাল কেস, এটাকে পরে বলছি আমি। বাকিগুলোর মধ্যে দেখ তো কতগুলো করে নোড দেখতে পাচ্ছিস, কতগুলো প্লেন আমি আলাদা আলাদা করে টানতে পারি। দুটো প্রথমটাতে ডিএক্স আরে সাবাস সাবাস, বল 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 বল, এই প্রতিটাতেই দুটো করে টানতে পারি। একটা আমি হ্যাঁ আমি অন্য কালার দিয়ে টানছি, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, তাহলে এই সব কটার কতগুলো করে নোড আছে? টু নোড। দুটো করে। আর এই ভদ্রলোকের নোড এই এই এরও দুটো নোড আছে। বলতে পারলাম না, পারলাম না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা জিনিস বলতো, এরা গেরাডে না উন গেরাডে? সেন্টার অফ সিমেট্রি গেরাডে। গেরাডে। মাঝখানে দাঁড়িয়ে অপোজিটে যাব, মাঝখানে দাঁড়িয়ে অপোজিটে যাব। এই যে আরেকজন যে রয়েছে তার নাম, একজন তো সায়নী, আরেকজন কে জানো? হ্যাঁ, সায়ন্তনী নেই, আমার ক্লাসে নেই। বেরিয়ে গেছে হ্যাঁ বাবা, রেকর্ডের দেখে নেবে হয়তো। তাহলে এই দেখ, এই অপোজিটে গেলাম, সেম। তো যার মধ্যেই যাবি না কেন সেম সেম পাবি, তাহলে অল আর গেরাডে। বলতে পারলাম না, পারলাম না? কারণ হ্যাঁ সবার মধ্যে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। ঠিক আছে। হুম হুম আচ্ছা, এবং এর যে স্পেশাল কেস, আমি আজকে এইটুকুই পড়াবো, এই স্পেশাল কেস অব্দি। এর স্পেশাল কেস কি তাহলে দাঁড়ালো? এর একটাই জিনিস একটু মনে রাখবি বাবা, এটাকে আমরা বলি, এর মধ্যে দুটো কোনিক্যাল নোড আছে। কি আছে বাবা? কোনিক্যাল নোড। এইখান দিয়ে নোটটা দেখা যায়, এটা একটা স্পেশাল কেস, এটা তুই এখন এটা বুঝবি না কোনিক্যাল নোট কি হবে, এটা ম্যাথামেটিক্স এর ব্যাপার। যা আমরাও অনেক পরবর্তীকালে গিয়ে বুঝেছি কেন কোনিক্যাল নোট বলে এটাকে। এটাকে বলে একটা কোনিক্যাল নোট। মনে রাখবি এর মধ্যে একটা কোনিক্যাল নোট প্রেজেন্ট আছে, টু কোনিক্যাল নোট, টু কোনিক্যাল নোট। ঠিক আছে, হুম টু কোনিক্যাল নোটস আর প্রেজেন্ট হিয়ার। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, পুরো জিনিসটাকে সামারি করে দিচ্ছি একটা ইসের মধ্যে। এটা জাস্ট এই চারটাও তুই যদি মনে রাখিস, ইউ ক্যান। আচ্ছা, এই ডি জেড স্কোয়ারের তাহলে আহ এটা গেরাডে হবে না উনগেরাডে হবে? ভেরি গুড কোয়েশ্চেন, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। তোর কি মনে হয় কি হবে? আমার তো মনে হচ্ছে উনগেরাডে হবে। কেন? কারণ সেন্টার অফ সিমেট্রি এই হুম, একভাবে যদি যাই তাহলে মানে হরাইজন্টালি যদি যাই তাহলে হবে দুদিকে দুভাগ, হুম, কিন্তু আচ্ছা আচ্ছা, আমি এটা বলে দিই, এটা একটু জেনে রাখ, এটা অনেক পরে গিয়ে আবিষ্কার হয়েছিল। আমাদের এক সায়েন্টিস্ট ছিলেন, তোর নাম, ওনার নাম আমি ঠিক ভুলে আছি। মলিক বিউটেন বলে কি একজন সায়েন্টিস্টের নাম ছিল ওনার, আমি ঠিক এক্সাক্ট নেমটা আমার মনে নেই। উনি এটা প্রুফ করেছিলেন এটা গেরাডে হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এটা গেরাডে হবে। গেরাডে কেন হবে? এই দুটো ফেজ সেম থাকে, এক প্লাস প্লাস থাকে, নয় মাইনাস মাইনাস থাকে। আরেকবার বলো। এই যে দুটো ফেজ দেখতে পাচ্ছি না, এই দুটো লোব, এই যে হ্যাঁ দুটো লোব, এই দুটো লোব প্লাস প্লাস থাকে, নয় মাইনাস মাইনাস। ঠিক আছে, আর নয় প্লাস প্লাস। মাঝখানের রিংটা কি করে তাহলে? মাঝখানে রিংটা কিছুই, ওটা ফেজ ধরাই হয় না, ওটা ওইভাবে ফেজে থাকে না। ওটা তাহলে ওটা তখন নেগেটিভে থাকে, আচ্ছা ওটাকে তুই অপোজিট ফেজ ধরতে পারিস, আচ্ছা, ওটা তখন নেগেটিভে থাকে। মেইন হচ্ছে দুটো লোব। মানে ঠিক আছে, এটা যদি পজিটিভে থাকে ওটা তাহলে হ্যাঁ নেগেটিভে ওই থাকবে, এটা তাই তো? নেগেটিভ। হ্যাঁ, শোন এত ডিটেলে তো দরকার নেই, ঠিক আছে, আমি তাও অনেক ডিটেলেই তোদের বলে দিলাম। এবার এই যে কনিক্যাল, কনিক্যাল নোটটা কিভাবে এলো, ওই নোটের ব্যাপারে এখন জানার দরকার নেই, জাস্ট অনেক মুখস্থ করে নে এটা, যে ভাই এর কাছে দুটো কনিক্যাল নোট আছে। হুম ঠিক আছে ঠিক আছে, ঠিক। মনে রাখবি ডি অরবিটাল সব গেরাডে হয়। আমি তোকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এই জন্যই আমি বললাম, আমি তোকে একটা চার্ট বানিয়ে তোকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, দেখিস কোনোদিন আর ভুলবি না। ঠিক আছে?
একটা জিনিস বানাবো, এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। এখানে লিখবো গেরাডে আর উনগেরাডে, আর এখানে লিখবো নাম্বার অফ নোড। ঠিক আছে, এস অরবিটালের জন্য সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, তাহলে গেরাডে হবে, নোড হবে 0। পি অরবিটালের জন্য সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট নাই, উনগেরাডে হবে, নাম্বার অফ নোড হবে 1। এসপি ডি অরবিটালের জন্য, ডি অরবিটালের জন্য সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, এটা হবে গেরাডে, নাম্বার অফ নোড 2। ডি এফ এর জন্য প্রেজেন্ট নেই, উনগেরাডে, নাম্বার অফ 3। জি এর জন্য প্রেজেন্ট আছে, গেরাডে হবে 4। বুঝতে পারলি কিরকম ভাবে জাস্ট মনে রাখার জন্য? অপোজিটে হচ্ছে তাহলে। একদম তাই। মানে আমি যদি আর নাম্বার অফ নোটটা দেখ, এই আর মেথডে তুই এইভাবে তুই যদি মনে রাখিস এসপিডিএফজি, এসপিডিএফজি, হ্যাঁ তাহলে হ্যাঁ 0 1 2 3 4 তোদের এমসিকিউ তে হ্যাঁ দিতেই পারে। হ্যাঁ তাহলে ঠিক আছে, অ্যাডভান্স কোয়েশ্চেন আছে। অ্যাডভান্স কোশ্চেনও আসে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক অফ বন্ডিং অরবিটাল অবধি পড়লাম। পরের দিন আমরা হাইব্রিডাইজেশন থেকে পড়বো। আমার রিকোয়েস্ট রইলো, চেষ্টা করবি একবার এনসিআরটি টা রিডিং দেবে। কি কি করে রাখবো, মানে পড়ে রাখবো, একটু বলে রাখো, আমি করে রাখবো। এনসিআরটি টা রিডিং মান না, কেমিক্যাল বন্ডিং, ব্যাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই রইলো। নেক্সট ক্লাস ওকে, কবে নেবো? নেক্সট ক্লাস এই দিনেই, পরের সপ্তাহে নিয়ে নেবো, বা তার আগে যদি একদিন আমি মনে হয় না এই শনি রোববার ছুটি পাবো। ঠিক আছে, শনি রোববার একটু বেরোতে হতে পারে আমাকে, আমাদের প্রজেক্টের ওখানেও। এবার তারপর দেখছি নেক্সট, এই দিনটা তো ফিক্স ধরেই রাখ, মানে তোর ওয়েডনেসডে করে রাতের বেলা ফিক্স ক্লাস। ঠিক আছে, টেস্ট করে আছে তো? ঠিক আছে। ফিক্স ক্লাস। আজকে বাকি তো তো থার্সডে। থার্সডে, হ্যাঁ থার্সডে করে, তাহলে থার্সডে করে ফিক্স ক্লাস করে দে। থার্সডে করে ঠিক আছে থার্সডে করেই কর, থার্সডে করে ফিক্স ক্লাস করে দে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আজকে বুঝেছিস তো যেটুকু বোঝালাম? হ্যাঁ 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 আমি বুঝেছি। ঠিক আছে, কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করে, আমি এই ঠিক আছে পিডিএফটাও পাঠিয়ে দিচ্ছি, আর দেখছি আমি ভিডিওটাও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো, টাটা, ঠিক আছে। ঠিক আছে। গুড নাইট। টাটা, গুড নাইট।